Dear viewers, welcome to my YouTube video channel, We Like Anatomy. I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. আমি এর আগে লিভার নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আজকে লিভারের সেকেন্ড ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি। সবাইকে আমার লিভারের দ্বিতীয় ক্লাসে আমন্ত্রণ জানাই। At first, peritoneal relation of the liver. আমরা জানি যে লিভার হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। তার মানে দাঁড়াচ্ছে লিভার কমপ্লিটলি পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড থাকে বা থাকার কথা, মানে অলমোস্ট কমপ্লিটলি পেরিটোনিয়াম দিয়ে কাভারই থাকে। কিছু কিছু জায়গা বাদ, সেই জায়গাগুলোতে নন পেরিটোনিয়াল। এছাড়া ম্যাক্সিমাম জায়গায় লিভারের পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। ছোট্ট একটা ইনফরমেশন আমি দিয়ে রাখছি যে লিভার হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল হলেও লিভার হচ্ছে একটা সেকেন্ডারি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। সেকেন্ডারি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। তো আমরা বলছি যে মোস্ট অফ দ্য লিভার ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম, বাট দেয়ার আর সাম এরিয়াস হুইচ আর নট কভার্ড বাই পেরিটোনিয়াম। দিস আর নন পেরিটোনিয়াল এরিয়াস, লাইক বেয়ার এরিয়া অফ দি লিভার। এই যে একটা বড় এরিয়া দেখা যাচ্ছে, এই যে এখানে পেরিটোনিয়ামটা কাটা দেখা যাচ্ছে, মানে এইসব জায়গাতে পেরিটোনিয়াম আছে। এই জায়গাগুলো গ্লিসেনিং দেখা যাবে, চকচকে দেখা যাবে। আর যে জায়গায় পেরিটোনিয়াম থাকবে না সেই জায়গাটুকু কিঞ্চিত রাফ হবে। এই একটা বড় এরিয়া দেখা যাচ্ছে যার পেরিটোনিয়াম নাই, তার নামই হচ্ছে বেয়ার এরিয়া অফ দি লিভার। দেন এই যে গল ব্লাডার এখন যে জায়গাটাতে আছে, এই জায়গাতে থেকে আমি যদি গল ব্লাডারটা রিমুভ করে দেই তখন আমরা একটা ফসা দেখতে পাবো। যে ফসার মাঝে গল ব্লাডারটা এখন লকেটেড, ফসাটার নাম হচ্ছে ফসা ফর গল ব্লাডার। This is one of the non-peritoneal area of the liver. Then group for inferior vena cava, এই যে inferior vena cava যে গ্রুপে থাকে সেই গ্রুপটাও কিন্তু আলটিমেটলি non-peritoneal. Then porta hepatis, এই এরিয়াটুকুর নাম হচ্ছে porta hepatis। এই porta hepatis এ কোনো পেরিটোনিয়াম থাকে না, এটা non-peritoneal। তারপরে এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম। ঠিক আছে, এই গ্রুপের লিপের মাঝে আমরা এই যে পেরিটোনিয়াম দেখতে পাচ্ছি, মানে লিপে পেরিটোনিয়াম আছে কিন্তু গ্রুপে কোনো পেরিটোনিয়াম নাই। এই জন্য গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম একটা নন পেরিটোনিয়াল এরিয়া। তারপরে এইখানে এই যে একটা লিগামেন্ট দেখা যাচ্ছে তার নাম লিগামেন্টাম টেরিস। এই লিগামেন্টাম টেরিস থাকার জন্য যে গ্রুপটা আছে তার নাম গ্রুপ ফর লিগামেন্টাম টেরিস। এটা আরেকটা নন পেরিটোনিয়াল এরিয়া। তারপরে এই যে আমরা এখানে ফেলসিফর্ম লিগামেন্ট দেখতে পাচ্ছি, ফেলসিফর্ম লিগামেন্ট হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে তৈরি হওয়া একটা লিগামেন্ট। পেরিটোনিয়াল ফোল্ড, ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম। ঠিক আছে, এই ফেলসিফর্ম লিগামেন্ট যে লাইন বরাবর অ্যাটাচমেন্ট হয় সেই লাইন বরাবর কোনো পেরিটোনিয়াম থাকে না অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট। সো এই জায়গাগুলো আমরা যে নামগুলো বললাম, এই জায়গাগুলো হচ্ছে নন পেরিটোনিয়াল এরিয়াস অফ দি লিভার। ওকে, তো একটা বিষয় যেটা দাঁড়ায় এক্সামের জন্য একটা জিনিস আমাদের জানতে হয়, বেয়ার এরিয়া। বেয়ার এরিয়া নিয়ে এক্সামে আমাদেরকে বেয়ার এরিয়ার বাউন্ডারি গুলো জিজ্ঞেস করা হয়। আমি এই ছবি থেকে বেয়ার এরিয়া সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই ছবি থেকে, দিস ইজ দ্য বেয়ার এরিয়া অফ দি লিভার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আগে আমরা জায়গাগুলো চিনিয়ে রাখি। এইখানে যে লিগামেন্টটা থাকে এই অ্যাঙ্গেলের মাঝে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, মার্ক করে দেখাই। পেরিটোনিয়াম, এই যে এখানে পেরিটোনিয়াম এই মার্জিন বরাবর লেগে আছে। এই জায়গাগুলোর নাম হচ্ছে এটাকে বলা হয় পোস্টেরিয়র লেয়ার অফ দি করোনারি লিগামেন্ট। ঠিক আছে, এখান থেকে পেরিটোনিয়াম ডায়াফ্রামের দিকে চলে যাবে এবং এইটা এই দুটো লেয়ার লিভারের উপরে একটা ক্রাউনের মতো করে থাকবে। ক্রাউন মানে করোনা, ক্রাউনের মতো করে এই দুটো পেরিটোনিয়াল ফোল্ড থাকে লিভারের উপরে। এই জন্য নাম, এই লিগামেন্টটার নাম করোনারি লিগামেন্ট। এই করোনারি লিগামেন্ট আমরা দেখি একদম রাইট সাইডে এই কর্নারে একটা আরেকটা লিগামেন্ট তৈরি করে, তার নাম রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট।
So this is the right triangular ligament. This is the anterior layer of the coronary ligament. This is the posterior layer of the coronary ligament. ঠিক আছে? আবার এইদিকে আমরা দেখি এই যে পেরিটোনিয়াম গেল, পেরিটোনিয়াম এখানে গিয়ে আবার সে এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখানে আরেকটা লিগামেন্ট তৈরি হয় যার নাম হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। দিস ইজ দ্য লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। সো অনেকগুলো লিগামেন্টের নাম আমরা জেনে ফেললাম। তাহলে বেয়ার এরিয়ার আমরা বাউন্ডারি তৈরি করতে চাই। বেয়ার এরিয়ার রাইট সাইডে আছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। সো বেয়ার এরিয়ার রাইট সাইডে কে আছে? রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। বেয়ার এরিয়ার লেফট সাইডে আছে হচ্ছে এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে বেয়ার এরিয়ার রাইটে আছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফটে আছে হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। বেয়ার এরিয়ার এন্টেরিয়রলি বা সুপিরিয়রলি আছে হচ্ছে এন্টেরিয়র লেয়ার অফ দি করোনারি লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি আছে বা ইনফিরিয়রলি আছে posterior layer of the coronary ligament. So this is the boundary of the bare area. এখন এক্সামে জিজ্ঞেস করে বেয়ার এরিয়া রিলেশন বল, এখানে কি রিলেশনে থাকে? আমরা বলবো এই যে যেমন আমরা এখানে বেয়ার এরিয়া রিলেশন বুঝতে গেলে এই জায়গাতে থাকে হচ্ছে কিডনি, এখানে থাকে রাইট কিডনি, আর কিডনির মাথার উপরে থাকে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে বেয়ার এরিয়া রিলেশনে থাকে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এর বাইরে বেয়ার এরিয়ার আরেকটা ক্লিনিক্যাল আরেকটা ইম্পর্টেন্স আছে। বেয়ার এরিয়াতে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয়, ঠিক আছে? বেয়ার এরিয়া ইজ এ সাইট অফ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। সো এই হচ্ছে বেয়ার এরিয়া নিয়ে যেগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে আমি বলে নিলাম। নাও আমি চলে যাব হচ্ছে লিভারে কি কি লিগামেন্টস আছে সেই লিগামেন্টের পরিচয়ে। লিভারের মাঝে আমরা দেখব যে 5টা ফলস লিগামেন্ট আছে। এই লিগামেন্ট গুলোকে ফলস লিগামেন্ট বলা হয় কারণ দে আর পেরিটোনিয়াল ফোল্ড, দে আর ফর্মড বাই পেরিটোনিয়াম, দ্যাটস ওয়াই দে আর কল্ড পেরিটোনিয়াল লিগামেন্ট অর ফলস লিগামেন্ট। তাহলে আর কি কোনো ধরনের এমনি লিগামেন্ট আছে? আছে, সেটা হচ্ছে ট্রু লিগামেন্ট। যে নরমালি আমরা জানি all the ligaments are dense regular type of connective tissue. They are formed by bundles of the connective tissue fiber. In most of the places these bundles are collagen bundle. Okay, maximum ligament তৈরি হয় কোলাজেন ফাইবার দিয়ে। কোলাজেন ফাইবারের রেগুলার বান্ডল তৈরি করে, রেগুলারলি অ্যারেঞ্জ হয়ে বান্ডল তৈরি করে লিগামেন্ট তৈরি করে। যদিও আমাদের বডিতে কিছু কিছু লিগামেন্ট আছে যেগুলো হচ্ছে ইলাস্টিক ফাইবারের বান্ডল দিয়ে তৈরি হয়, তাদেরকে বলে ইলাস্টিক লিগামেন্ট। তাহলে কোলাজেন ফাইবার দিয়ে যে লিগামেন্ট গুলো হবে তার নাম দিতে পারি কোলাজেনাস লিগামেন্ট। ওকে, তার মানে কোলাজেনাস লিগামেন্ট এবং ইলাস্টিক লিগামেন্ট দুই লিগামেন্টই কোনো না কোনো কানেকটিভ টিস্যু ফাইবার বান্ডল তৈরি করে বান্ডল হয়ে ফর্ম করে। সো দিস আর দ্য ট্রু লিগামেন্ট। কিন্তু পেরিটোনিয়াম দিয়ে যদি কোনো লিগামেন্ট ফর্ম করে সেই লিগামেন্টটা হবে ফলস লিগামেন্ট। অ্যাকচুয়ালি দিস আর পেরিটোনিয়াল ফোল্ড। এরকম ফলস লিগামেন্ট আমরা লিভারে পাবো হচ্ছে 5টা। কি কি ফলস লিগামেন্ট দেখি? ওকে, দেখা যাক। নাম্বার 1 আমরা ফলস লিগামেন্ট পাবো হচ্ছে নাম্বার 1 পাবো হচ্ছে এই যে এইটাই বলি, এই যে এটা হচ্ছে লেফট রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, left triangular ligament. Okay, then this one is the coronary ligament, এটা 2 লেয়ার coronary ligament this. Okay, তারপরে হচ্ছে সামনে থাকে falciform ligament, this one is the falciform ligament, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা পাবো আমরা লেসার ওমেন্টাম। এই যে এই জায়গাতে আমরা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গ্রুপ ফর ফিশার ফল লিগামেন্টাম ভেনোসাম। এই ফিশার ফল লিগামেন্টাম ভেনোসামের লিপের মাঝে এই যে পেরিটোনিয়ামটা কাটা এই জায়গাটুকু, এইটা আসলে ছিল লেসার ওমেন্টাম। এই লেসার ওমেন্টাম আবার পোর্টা হেপাটিস কেও কভার করে। এটা দেখতে জে এর মতো, লুকস লাইক জে, জে এর মতো দেখতে, ইনভার্টেড জে, কারণ নর্মাল জে তো এই দিকে টার্ন আর এইটা হচ্ছে এই দিকে টার্ন নিয়েছে, ঠিক আছে? এরকম দেখতে। So this is the lesser omentum. তাহলে লিভারের 5টা ফলস লিগামেন্ট আমরা পেয়ে গেলাম। এক নাম্বার হচ্ছে
right triangular ligament, left triangular ligament, then coronary ligament, then lesser omentum, falciform ligament, then lesser omentum. These are the false ligament. এই ডায়াগ্রামের মাঝে আমরা কিন্তু আরো ইন্টারেস্টিং হচ্ছে এই যে উপরে ডায়াফ্রাম দেখা যাচ্ছে আর এই হচ্ছে লিভার, এই যে লিগামেন্টটা তৈরি হচ্ছে এই কর্নারে, এটাই হচ্ছে আমাদের সেই রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আর ওই যে কর্নারে একটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট দেখা যাচ্ছে, দিস ইজ দ্য লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আর মাঝখানের এইগুলো হচ্ছে এই যে এই জায়গাগুলো হচ্ছে করোনারি লিগামেন্ট, লিভার থেকে এরা ডায়াফ্রামের দিকে এক্সটেন্ড করেছে। আর ফেলসিফর্ম লিগামেন্ট সে কি করে, এই লিগামেন্টের একটা এন্ড লেগে থাকে লিভারের গায়ে, লিভারের এন্টেরো সুপিরিয়র সারফেসে, শুধু এন্টেরিয়র না, এন্টেরিয়র প্লাস সুপিরিয়র সারফেসে। আর আরেকটা এন্ড, আমরা জানি লিগামেন্টে দুটো এন্ড থাকে, তাহলে আরেকটা এন্ড কোথায় লাগবে, সেই এন্ডটা লাগবে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। কোথায় লাগবে, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, আপ টু দ্য লেভেল অফ আম্বিলিকাস। আম্বিলিকাস পর্যন্ত এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এই ফেলসিফর্ম লিগামেন্টটা লেগে থাকে। এবং ফেলসিফর্ম লিগামেন্টের একটা ইনফিরিয়র ফ্রি মার্জিন পাওয়া যায়, ইনফিরিয়র ফ্রি মার্জিন, সেই ফ্রি মার্জিনের মাঝেই থাকে এই যে লিগামেন্টাম টেরিস, লিগামেন্টাম টেরিস সেপাটিস, এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্টের ইনফিরিয়র ফ্রি মার্জিনের কন্টেন্ট। ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করা হয় যে ফেলসিফর্ম লিগামেন্ট লিভারে কই লাগে আর অন্য এন্ডটা কোথায় লাগে, ঠিক আছে, আর এর ফ্রি মার্জিনে কি কন্টেন্ট থাকে বলো। সুতরাং আমরা এই কথাগুলো মনে রাখবো। ফেলসিফর্ম লিগামেন্টের একটা এন্ড লাগে লিভারের এন্টেরিয়র এন্ড সুপিরিয়র সারফেসে, অন্য এন্ডটা সামনের দিকে চলে যাবে, মানে সামনে চলে যাবে, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ইনার অ্যাসপেক্টে লাগবে আপ টু দ্য লেভেল অফ আম্বিলিকাস। এবং এই ফেলসিফর্ম লিগামেন্টের ইনফিরিয়র ফ্রি মার্জিনের কন্টেন্ট হচ্ছে লিগামেন্টাম টেরিস সেপাটিস। তাহলে মোটামুটি আমি কিন্তু যাকে বলা যায় ফলস লিগামেন্ট গুলো আলাপ করে ফেলেছি। আমি টেক্সটে দেখাচ্ছি, ফেলসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, দেন right triangular ligament, left triangular ligament, then lesser omentum. These five are the peritoneal ligaments. এবার আসবো দুটো ট্রু লিগামেন্ট আছে, লিভারে দুটো ট্রু লিগামেন্ট আছে। এই ট্রু লিগামেন্ট গুলো আবার ডেভেলপমেন্টাল। কেন ট্রু লিগামেন্ট বলে আমরা জানি, কারণ এগুলো কোলাজেন বা কোলাজেন ফাইবার, ফাইবার বান্ডল হয়ে তৈরি করে, ফাইবার এগ্রিগেট করে এই লিগামেন্ট গুলো ফর্ম করবে, এই জন্য এদেরকে ট্রু লিগামেন্ট বলা হয়। সেই সাথে এই লিগামেন্ট গুলো ডেভেলপমেন্টাল, মানে হচ্ছে একটা সময় এরা অন্য কোনো স্ট্রাকচার ছিল, পরবর্তীতে দে আর কনভার্টেড টু লিগামেন্ট, এই জন্য এগুলোকে বলে ডেভেলপমেন্টাল লিগামেন্ট। কি কি আছে ডেভেলপমেন্টাল লিগামেন্ট, একটা হচ্ছে লিগামেন্টাম টেরিসেপাটিস, এই যে লিগামেন্টাম টেরিসেপাটিস, এইটা একটা ডেভেলপমেন্টাল লিগামেন্ট, কারণ এক সময় সে একটা ভেইন ছিল, সেই ভেইনটার নাম হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন, এক সময় এটা লেফট আম্বিলিকাল ভেইন ছিল। অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবার মাস্ট মনে রাখতেই হবে যে লিগামেন্টাম টেরিসেপাটিস কাকে রিপ্রেজেন্ট করে। লিগামেন্টাম টেরিসেপাটিস রিপ্রেজেন্ট করে এমব্রায়োনিক লেফট আম্বিলিকাল ভেইনকে, ঠিক আছে, লেফট আম্বিলিকাল ভেইনকে রিপ্রেজেন্ট করে। সো এক সময় সে ভেইন ছিল, পরবর্তীতে সে লিগামেন্ট হয়ে গেছে, ভেইনের লুমেনটা বন্ধ হয়ে গেছে, দেন লিগামেন্টে কনভার্ট হয়েছে, এই জন্য সে একটা ফলস ট্রু লিগামেন্ট, মানে ডেভেলপমেন্টাল লিগামেন্ট, অ্যাজ ওয়েল ইট ইজ এ ট্রু লিগামেন্ট। অ্যানাদার ট্রু লিগামেন্ট হচ্ছে এই গ্রুভের মাঝে থাকে, আমরা এখানে দেখতেও পাচ্ছি, কিন্তু আমরা এইখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এই যে লেসার ওমেন্টাম, এই যে এখানে আমরা হালকা করে লেসার ওমেন্টাম দাগ দিলাম, এই পাশে আমি লেসার ওমেন্টাম দাগ দিলাম, কিন্তু ইন বিটুইন লেসার ওমেন্টাম মাঝখানে কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ওই যে সাদা রঙের, ঠিক আছে, this is another ligament. This ligament is called ligamentum venosum. Ligamentum venosum. এই লিগামেন্টাম ভেনোসামও কিন্তু আরেকটা এমব্রায়োনিক স্ট্রাকচার ছিল, পরবর্তীতে সে লিগামেন্টে কনভার্ট হয়েছে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস। তাহলে লিগামেন্টাম ভেনোসাম কাকে রিপ্রেজেন্ট করে, ইট রিপ্রেজেন্টস ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস
দেন ওই যে আম্বিলিকাল ভেইন, লেফট আম্বিলিকাল ভেইন, এগুলো এমব্রায়োনিক লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আফটার বার্থ দে বিকাম অবলিটারেটেড, দেন দে বিকাম এ লিগামেন্ট, এন্ড দ্যাট লিগামেন্টস আর দ্য ডেভেলপমেন্টাল লিগামেন্ট অর ট্রু লিগামেন্ট। একটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস হয়ে গেল, আর একটা হয়ে গেল লিগামেন্টাম ভেনোসাম। সো লিভারে আমরা টোটাল 7 লিগামেন্ট পাবো। 5 হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্ট অর ফলস লিগামেন্ট, এন্ড 2 হবে ডেভেলপমেন্টাল অর ট্রু লিগামেন্ট। এবং কোনটা কাকে রিপ্রেজেন্ট করে আমি কিন্তু বলেছি। নাও আমরা লিভারের ভিসেরাল রিলেশন জানতে চাই। ভিসেরাল রিলেশন, প্রথমে যাব সুপিরিয়র সারফেসের রিলেশন কি। সুপিরিয়র সারফেসে আমরা থাকবে কি, ফার্স্ট অফ অল সুপিরিয়র সারফেসে থাকবে এরকম ডায়াফ্রাম থাকবে। এই ডায়াফ্রাম আসলো, মাঝখানে সেন্ট্রাল টেন্ডন, আবার এইদিকে ডায়াফ্রাম আসবে। সো ডায়াফ্রামের এই যে লিভারের রাইট লোবের উপরে থাকবে রাইট ডোম অফ দি ডায়াফ্রাম। তারপরে এই যে লিভারের এই যে এই পার্টটা কনভেক্স, এই কনভেক্স এরিয়ার উপরে থাকবে রাইট ডোম অফ দি ডায়াফ্রাম। মাঝখানে কনকেভ, এই জায়গাটুকুতে থাকে সেন্ট্রাল টেন্ডন। তারপরে আবার কনভেক্স, এই কনভেক্স জায়গায় থাকবে লেফট ডোম অফ দি ডায়াফ্রাম। এখন তার উপরে কি থাকে, তার উপরে থাকবে, এখানে থাকে বেস অফ দি লেফট লাং, এদিকে থাকবে বেস অফ দি রাইট লাং, আর মাঝখানে থাকবে হচ্ছে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। সুতরাং সুপিরিয়র সারফেস অফ দি লিভারের রিলেশন আমরা বুঝে গেলাম। দুই পাশে থাকে দুটো লাং, মাঝখানে থাকে হচ্ছে হার্ট, দে আর সেপারেটেড বাই দি ডায়াফ্রাম, ইজি। সো এই হচ্ছে লিভারের সুপিরিয়র সারফেসের রিলেশন। আমরা এখন যাব লিভারের এন্টেরিয়র সারফেসের রিলেশন কি। এন্টেরিয়র সারফেস অফ দি লিভারের রিলেশন কি? আচ্ছা, এন্টেরিয়র সারফেস মেইনলি রিলেটেড টু দা ডায়াফ্রাম, কারণ এই সারফেস গুলো তো ডায়াফ্রামেটিক সারফেস। সো যেদিকে আমরা যাব এগুলো কিন্তু ডায়াফ্রাম রিলেশনে থাকবে। সো এন্টেরিয়র সারফেসের আমরা এই রাইট পার্টে এই জায়গাতেও ডায়াফ্রাম দেখবো, এই জায়গাতেও ডায়াফ্রাম দেখবো, দুই পাশেই ডায়াফ্রাম দেখতে পাবো। কিন্তু মিডিল পার্টে আমরা দেখবো দেয়ার ইজ নো ডায়াফ্রাম। এখানে থাকবে হচ্ছে জিফয়েড প্রসেস, মাঝখানে থাকে জিফয়েড প্রসেস, দেন এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, মিডিল পার্টটুকু রিলেশনে থাকে জিফয়েড প্রসেস এন্ড এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে, আর দুই পাশে থাকবে হচ্ছে ডায়াফ্রামের রিলেশনে। সো এন্টেরিয়র সারফেসের রিলেশন হয়ে গেল। এইবার আমরা যাব হচ্ছে নেক্সট সারফেস হচ্ছে দেখা যাক পোস্টেরিয়র সারফেস। ডায়াফ্রামের লিভারের পোস্টেরিয়র সারফেসের রিলেশন। পোস্টেরিয়র সারফেসে এই তো এই জায়গাগুলোই পোস্টেরিয়র সারফেস। এখানে কি থাকে, এই যে এখানে আমরা পাবো সুপ্রারেনাল গ্ল্যান্ড, দেন সুপ্রারেনাল গ্ল্যান্ড কে পাবো, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে আমরা পাবো হচ্ছে এই যে ইনফিরিয়র ভেনা কাভা থাকে, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভাতে। আরেকটু পাশে সরে আসলে কডেট লোব পাবো, তারও আরেকটু সরে আসলে আমরা পাবো হচ্ছে যাকে বলা হয় গ্রুপ ফর ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পাবো পোস্টেরিয়র সারফেস অফ দি লিভারের রিলেশনে। নাও পোস্টেরিয়র সারফেস হয়ে গেল। নাও রাইট ল্যাটারাল সারফেস। রাইট ল্যাটারাল সারফেস হচ্ছে এই সারফেসটা। এই সারফেসের রিলেশনে কি থাকবে, আমরা প্রথমে একটা ডায়াগ্রাম এঁকে নিব। মনে করে এটা বডি ওয়াল, আর বডি ওয়াল, আর এই হচ্ছে ডায়াফ্রাম চলে যাচ্ছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। ওকে, তারপরে আমরা করব কি, এখানে লাংটা ঢুকিয়ে দিব আমি। লাং না, প্রথমে প্লুরা আঁকবো। এই হচ্ছে প্লুরা, প্লুরার এখানে ধরলাম এই পর্যন্ত প্লুরা, তারপরে প্লুরা রিফ্লেক্ট করে গেল। ওকে, এই জায়গাটুকু হচ্ছে কস্টো ডায়াফ্রামেটিক রিসেস। ওকে, নাও আমরা এখানে লিভারটা এঁকে নিব। লিভার না, লাং আঁকবো। লাং, এই হচ্ছে লাং, এইভাবে লাং থাকে। তাইলে আমরা 3 ভাগ করে নিতে পারি। এইটা হচ্ছে আপার 1/3, আপার 1/3 রাইট ল্যাটারাল সারফেসের আপার 1/3 কে রিলেশনে থাকে, থাকবে হচ্ছে লাং, লাং থাকবে, দেন থাকবে হচ্ছে প্লুরা থাকবে, লাং, প্লুরা আর ডায়াফ্রাম, তিনটা জিনিস রিলেশনে থাকে।
আপার 1/3 থাকবে 3 স্ট্রাকচারের রিলেশনে। 1 নম্বরে থাকবে হচ্ছে লাং, দেন 2 নম্বরে থাকবে প্লুরা, 3 নম্বরে থাকবে ডায়াফ্রাম। ওকে, নাও মিডল 1/3 এই পর্যন্ত রিলেশনে কে আসে? মিডল 1/3, এই মিডল 1/3 এর রিলেশনে থাকবে কোস্টোডায়াফ্রামেটিক রেসেস এন্ড ডায়াফ্রাম। কোস্টোডায়াফ্রামেটিক রেসেস আর ডায়াফ্রাম থাকবে, দুটো জিনিস। আর লোয়ার 1/3, এই লোয়ার 1/3 এর রিলেশনে থাকবে শুধুমাত্র ডায়াফ্রাম, অনলি ডায়াফ্রাম। লোয়ার 1/3 এর রিলেশনে থাকে অনলি ডায়াফ্রাম। সো আমরা রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনটা আইডিয়া করে ফেললাম। ঠিক আছে, রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন কিন্তু আমরা বুঝে গেলাম। নাও আমরা চলে যাব হচ্ছে, এটা মুছে দিই আমি, এবার রিলেশনে যাব ইনফিরিয়র সারফেসের রিলেশনে। লিভারের ইনফিরিয়র সারফেসে অনেক অনেক রিলেশন আছে, তা আমি একটা ছবি এঁকে এঁকে রিলেশনটা বোঝানোর চেষ্টা করব। ফার্স্টে এই জায়গাতে থাকে ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেজিয়াল এরিয়া, দিস ইজ দ্য ইসোফেজিয়াল এরিয়া। দেন ইসোফেগাসের পরে এই রিজিয়নটা হচ্ছে স্টোমাকের এরিয়া, দিস ইজ দ্য এরিয়া ফর স্টোমাক। এই যে এটা হচ্ছে স্টোমাকের এরিয়া। এই একটা উঁচু জায়গা আছে, তার নাম টিউবার ওমেন্টালি, এই জায়গাটার নাম হচ্ছে টিউবার ওমেন্টালি, দিস এরিয়া ইজ কল্ড টিউবার ওমেন্টালি। এখানে সিলিয়াক ট্রাঙ্ক রিলেশনে থাকে, সিলিয়াক ট্রাঙ্ক টিউবার ওমেন্টালি রিলেশনে থাকে। তারপরে যাই হোক, আমাদের স্টোমাকের পাইলোরিক এন্ড এই যে এই কর্ডেট লোবের রিলেশনে আমরা পাবো, কর্ডেট লোবের রিলেশনে পাইলোরাস, পাইলোরাস অফ দি স্টোমাক। দেন শুরু হয়ে যাবে ডিওডেনাম, ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম। এই কর্ডেট লোবের রিলেশনে পাইলোরাস এন্ড ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম কে পাবো। তারপরে আমরা দেখব হচ্ছে যে এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এইভাবে নিচে নেমে যাবে, সেকেন্ড পার্ট দিয়ে আর কিছু আপাতত পাবো না। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। নাও এইবার আসবে হচ্ছে ট্রান্সভার্স কোলন। আমরা জানি ট্রান্সভার্স কোলন এইভাবে পাস করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামকে। সো এখানে আমরা থাকবে ট্রান্সভার্স কোলন, এবং এই কোলনটা এখানে গিয়ে একটা ফ্লেক্সার তৈরি করবে। এই যে দিস ইজ দ্য রাইট কোলিক ফ্লেক্সার অফ দি কোলন, এই জায়গাটা এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার অফ দি কোলন, এই এরিয়াটা রাইট কোলিক ফ্লেক্সার অফ দি কোলন। আর এই রিজিয়নে থাকবে হচ্ছে রাইট কিডনি, এখানে থাকে রাইট কিডনি, দিস ইজ দ্য রেনাল ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। আর এই এরিয়াতে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। সো আমরা কি কি রিলেশনে পেলাম? ইনফিরিয়র সারফেস অফ দি লিভারের রিলেশনে প্রথমে পেয়েছি, আমি আবারও দেখাচ্ছি, ইসোফেগাস, দেন লেফট লোব অফ দি লিভারের ইনফিরিয়র সারফেসে পেলাম স্টোমাককে, স্টোমাক এখানে। ঠিক আছে, তারপরে আমরা কর্ডেট লোবের উপরে পেয়েছি পাইলোরাসকে এন্ড ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনামকে, পাইলোরাস এন্ড ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম। দেন সেকেন্ড পার্ট তো শুরু হয়ে গেল। এইবার কোলন এই পাশ থেকে আসলো, এসে এখানে রাইট কোলিক ফ্লেক্সার তৈরি করলো। ঠিক আছে, এই জায়গাতে থাকে রাইট কোলিক ফ্লেক্সার। এই এরিয়াটা হচ্ছে এই দিস ইজ দ্য কিডনি, দিস ইজ কিডনি, রাইট কিডনি, রেনাল এরিয়া। এটা দিস ইজ এরিয়া ফর দ্য রাইট কিডনি এন্ড দিস ইজ দ্য suprarenal gland, right suprarenal gland area. So these are the relation of the inferior surface of liver. আমরা visceral relation আলাপ করে ফেলেছি। নাও গ্রস অ্যানাটমি অফ দি লিভার টুকু শেষ করে ফেললাম। এখন চলে যাচ্ছি লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে। লিভার হচ্ছে একটা গ্ল্যান্ড, যে কোনো গ্ল্যান্ডের বা যে কোনো সলিড অর্গান যদি আমরা পাই, আমরা জানি তার বাইরে একটা ক্যাপসুল থাকে। ওকে, থাক, নো প্রবলেম। তবে লিভার তো একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, তার মানে সবার বাইরে থাকবে একটা পেরিটোনিয়াম। তাহলে লিভারের সবার বাইরে থাকে পেরিটোনিয়াম, সেই পেরিটোনিয়ামের নিচে একটা ক্যাপসুল থাকে। যে কোনো গ্ল্যান্ডের একটা ক্যাপসুল থাকবে, যে কোনো সলিড অর্গানের একটা ক্যাপসুল থাকে বাইরে, সেটা একটা ক্যাপসুল পাওয়া যাবে। লিভারের ক্যাপসুলের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটা মনে রাখতে হবে ভাইবার জন্য, যে লিভারের ক্যাপসুলের নাম কি।
লিভারের ক্যাপসুল হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। ওকে, সেই ক্যাপসুল থেকে কিছু দূর পর পর আমরা দেখব সেপ্টা বা ট্রেবিকুলি গ্ল্যান্ডের ভিতরে ঢুকে পড়বে। যে কোনো গ্ল্যান্ডের একই ফর্মুলা, বাইরে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুল থেকে সেপ্টা বা ট্রেবিকুলি ইনওয়ার্ড ঢুকে পড়বে। এটা যে কোনো গ্ল্যান্ডেরই বিষয় তাই। ক্যাপসুলের ভিতরে থাকে গ্ল্যান্ডের মেইন ম্যাটেরিয়াল, মূল ম্যাটেরিয়াল। এই মূল ম্যাটেরিয়ালের মাঝে এক নম্বরে পাবো পেরেনকাইমা অফ দি গ্ল্যান্ড, গ্ল্যান্ডের পেরেনকাইমা পাবো, মানে এবং পেরেনকাইমাটা তৈরি হবে পেরেনকাইমা সেল দিয়ে। লিভারের পেরেনকাইমা সেলের নাম হচ্ছে হেপাটোসাইট। তাইলে পেরেনকাইমা অফ দি লিভার সেটা কে ফর্ম করে? হেপাটোসাইট। হেপাটোসাইট এক ধরনের ইপিথেলিয়াল সেল, দে আর গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল। হেপাটোসাইট হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল, দে ফর্মস দ্য গ্ল্যান্ড। তাহলে লিভারের মেইন কম্পোজিশনে আমরা পেরেনকাইমা সেল হিসেবে পাবো হচ্ছে হেপাটোসাইটকে। এর বাইরে আমরা আর কি পাবো? পাবো কিছু কানেকটিভ টিস্যু স্ট্রোমা পাবো, ঠিক আছে, কিছু কিছু কানেকটিভ টিস্যু স্ট্রোমা পাবো। এই কানেকটিভ টিস্যু স্ট্রোমার মাঝেই পড়বে হচ্ছে ইটোসেল পড়বে, ম্যাক্রোফেজ পড়বে, ঠিক আছে। আহ, এগুলো আমরা, ম্যাক্রোফেজটার নাম কুপার সেল। লিভারের মাঝে যে ম্যাক্রোফেজ থাকে, হেপাটিক ম্যাক্রোফেজ, তার নাম কুপার সেল। সো এই সেলগুলো হচ্ছে স্ট্রোমার পার্ট। দেন আমরা পাবো হচ্ছে লিভারের মাঝে সাইনোসয়েড পাবো, হেপাটিক সাইনোসয়েড তার নাম, বাইল ক্যানালিকুলি পাবো, নিউমারাস পোর্টাল ট্রায়েড পাবো, এই যে এই কর্নার গুলোতে থাকে পোর্টাল ট্রায়েড, সেটা পাবো। আর হেপাটিক ভেইনের কতগুলো ট্রিবিউটারিজ পাবো, হেপাটিক ভেইনের ট্রিবিউটারি পাওয়া যাবে। এই হচ্ছে একটা লিভারের, যদি আমরা কাটি এই জিনিসগুলো দেখা যাবে বা এই জিনিসগুলো থাকবে একটা লিভার, এই দিয়ে কম্পোজিশন লিভারের, ঠিক আছে। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, দিস ইজ দ্য লিভার অফ দ্য পিগ। পিগের লিভারে এরকম কতগুলো খোপ খোপ ঘর দেখা যায়, একটা ঘর আর একটা ঘর থেকে সেপারেটেড থাকে বাই দ্য কানেকটিভ টিস্যু। কিন্তু হিউম্যান লিভারে এত ডিমার্কেটেড থাকে না, এই ছোট ছোট ভাগগুলো কিন্তু এত ডিমার্কেটেড না। আমি হিউম্যান লিভারটা দেখাচ্ছি, লুক হিয়ার, এখানে কিন্তু ওইভাবে একটা থেকে আরেকটা খুব বেশি কিছু দিয়ে সেপারেটেড না। সুতরাং হিউম্যান লিভারে এগুলো অত ক্লিয়ার বোঝা যায় না। হিউম্যান লিভারে কানেকটিভ টিস্যুর পরিমাণ, স্ট্রোমার পরিমাণ ভেরি ভেরি ফিউ, খুবই কম থাকে। পিগ বা ক্যামেল তাদের মাঝে কানেকটিভ টিস্যুটা বেশি থাকে, হিউম্যানে কানেকটিভ টিস্যু কম থাকে। লিভারের কাজ কি? আসলে লিভারের আমরা কাজ তো শুরুতে একবার স্লাইডে বলে আসছি, লিভার কি কাজ করে। এই কাজগুলো কে করে? এই কাজগুলো করে হেপাটোসাইট, ম্যাক্সিমাম কাজই করে হেপাটোসাইট, শুধু ছোটখাটো দুই একটা কাজ ছাড়া। সেই দুই একটা কাজ আমরা দেখব, এর বাইরে ম্যাক্সিমাম কাজই করে হেপাটোসাইট। যেমন লিভার বাইল সিক্রেশন করে, সিক্রেশন অফ দি বাইল এটা হেপাটোসাইট করে। বাইল সিক্রেশন কে করে? হেপাটোসাইট। সিক্রেশনের আগে কিন্তু সিনথেসিস করতে হয়, সো বাইল ফর্ম করে কে? হেপাটোসাইট। সিক্রেশন করে কে? হেপাটোসাইট। দেন synthesis and endocrine secretion into blood of major plasma protein, তার মানে মেজর প্লাজমা প্রোটিন গুলো লিভারে সিনথেসিস হয় এবং সিক্রেশন হয় সরাসরি ব্লাডের মাঝে। যেমন অ্যালবুমিন, ফিব্রিনোজেন, অ্যাপোলাইপোপ্রোটিনস, ট্রান্সফেরিন এন্ড মেনি আদার্স, এগুলো সিক্রেশন করে। এই কাজগুলোও হেপাটোসাইট করে। দেন স্টোরেজ ফাংশন আছে, আমরা দেখি কি কি স্টোর করে। লিভার গ্লুকোজ স্টোর করে গ্লাইকোজেন গ্রানিউল হিসেবে, এটা হেপাটোসাইটের মাঝে হয়। ট্রাইগ্লিসারাইডও স্টোর করে। লিভার ফ্যাট স্টোর করে, এই ফ্যাট স্টোর করার কাজটা কিন্তু সে করে না, হেপাটোসাইট করে না, এটা করে অন্য একটা সেল যার নাম হচ্ছে ফ্যাট সেল, তার আরেকটা নাম হচ্ছে ইটোসেল। ইটোসেল। তাহলে এই ট্রাইগ্লিসারাইড স্টোরেজের কাজটা হেপাটোসাইটের নয়, এটা করে ইটোসেল। দেন লিভার ভিটামিন এ স্টোর করে, এই ভিটামিন এ এবং আদার ফ্যাট সলিবল ভিটামিন, দিস আর দ্য ফ্যাট সলিবল। তো ফ্যাট জমা থাকে কোন জায়গায়? ইটোসেলে। তাহলে এই ভিটামিন গুলো কোথায় স্টোর থাকবে? ফ্যাট সলিবল ভিটামিন ইটোসেলে। তার মানে হচ্ছে ফ্যাট এন্ড ফ্যাট সলিবল ভিটামিন এগুলো স্টোর থাকে ইটোসেলের মাঝে। দেন লিভার আয়রন স্টোর করে, আয়রন, লিভার আয়রন স্টোর করে। ওকে, দেন লিভারের মেটাবলিক ফাংশন আছে,
সে অ্যামাইনো অ্যাসিডকে গ্লুকোজে কনভার্ট করতে পারে যখন গ্লুকোজ সাপ্লাই বেশি লাগবে, যাকে বলে গ্লুকোনিওজেনেসিস। দেন সে অ্যামাইনো অ্যাসিডকে ডিঅ্যামাইনেশন করে এবং ইউরিয়া তৈরি করে, এইটা ঠিক আছে, এগুলো করে হেপাটোসাইট। দেন লিভারের আছে প্রোটেক্টিভ ফাংশন, লাইক সে কি করে, breakdown and conjugation of ingested protein, including many drugs, অনেক টক্সিক মেটেরিয়াল, অনেক ড্রাগ, এগুলোকে ব্রেকডাউন করে ফেলে, ডিটক্সিফাই করে, এই কাজটাও হেপাটোসাইট করে। দেন ওল্ড আরবিসি গুলোকে, ঠিক আছে, ওল্ড আরবিসি গুলোকে রিমুভ করে কুপার সেল, এটাও কিন্তু হেপাটোসাইট করে না। তাইলে লিভারের ইটোসেলের কিছু কাজ আছে, ফ্যাট স্টোর করা, ফ্যাট সলিউবল ভিটামিন স্টোর করা। কুপার সেলের কিছু কাজ আছে, সে যেহেতু ফেগোসাইটিক সেল, সো ওল্ড আরবিসি কে রিমুভ করবে, এই কাজটা করবে এই কুপার সেল, মানে ম্যাক্রোফেজ করবে। এই কাজগুলো কিন্তু হেপাটোসাইটের নয়। নাও আমরা লিভারের আর্কিটেকচার জানতে চাই। লিভারের আর্কিটেকচারটা ডিসক্রাইব করা হয় তিনটা কনসেপ্ট অনুযায়ী। দেয়ার আর থ্রি কনসেপ্টস ফর ডিসক্রাইবিং মাইক্রোস্কোপিক আর্কিটেকচার অফ দি লিভার। একটাকে বলা হয় ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, দেন পোর্টাল লোবিউল, দেন হেপাটিক এসিনাস। তিনটা মডেল আছে, তো আমরা তিনটা মডেল নিয়ে ধীরে ধীরে ডিসক্রাইব করব। ফার্স্ট যে মডেল, এই যে মডেলটা দেখা যাচ্ছে, ঠিক আছে, হেক্সাগোনাল একটা মডেল দেখা যাচ্ছে, এই মডেলটাকে বলা হয়, এইটাকে বলা হয় ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। এটাকে বলে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের সেন্টারে আছে একটা সেন্ট্রাল ভেইন, আর তার 6টা কর্নার আছে, যেহেতু হেক্সাগোনাল, এই 6টা কর্নারের মাঝে থাকে হচ্ছে 6 কর্নারে থাকে পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড, ট্রায়াড মানে তিনটা জিনিস থাকে। কি কি থাকে? এই রেড কালারটা হচ্ছে হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ, হেপাটিক আর্টারিওল। দেন একটা এই যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোর্টাল ভেইনের একটা ট্রিবিউটারি বা ব্রাঞ্চ, পোর্টাল ভেইনের একটা ব্রাঞ্চ, তার নাম হচ্ছে পোর্টাল ভেনিউল। আর থাকে একটা বাইল ডাক্ট, একটা বাইল ডাক্ট, ডাক্ট তো থাকে না, আসলে নাম হচ্ছে ডাকটিউল, বাইল ডাকটিউল। তাহলে এই পোর্টাল ট্রায়াডের মাঝে তিনটা জিনিস থাকার কথা। প্রথমে আমরা জানি তিনটাই থাকে, কি কি? হেপাটিক আর্টারিওল, পোর্টাল ভেনিউল, আর থাকে বাইল ডাকটিউল। এই তিনটা জিনিস হেপাটিক পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট। তবে এখানে লিম্ফ ভেসেলও থাকে, লিম্ফ ভেসেলও থাকে, ফোর্থ কম্পোনেন্ট হিসেবে লিম্ফ ভেসেল পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম একটা, আমি এই ডায়াগ্রামটাকে পরের ছবিতে দেখাবো, তার আগে পোর্টাল লোবিউলটা দেখাই। দিস ইজ দ্য পোর্টাল লোবিউল, এটা ট্রায়াঙ্গুলার শেপ। আর এই যে ডায়মন্ডের মতো যে এরিয়াটা দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে হেপাটিক এসিনাস অর লিভার এসিনাস বলা হয়। তো আমরা একটু কালার ভেরিয়েশন দেখা যাচ্ছে। প্রথমটাতে ব্লু কালার দেওয়া, মানে হচ্ছে এটা ভেইন রিলেটেড, তার মানে এটা ভিনাস ড্রেনেজ রিলেটেড। দ্বিতীয়টা গ্রিন কালার দেওয়া, তার মানে এটা বাইল ড্রেনেজ রিলেটেড। আর তৃতীয়টা হচ্ছে রেড কালার দেওয়া, তার মানে এটা আর্টারি রিলেটেড। তাইলে ইন্টারেস্টিং হচ্ছে পোর্টাল ট্রায়াডে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ভেইন থাকে, একটা আর্টারি থাকে, আর একটা বাইল ডাক্ট থাকে, বাইল ডাকটিউল থাকে, সুতরাং হেপাটিক ডাকটিউল থাকে। সুতরাং এই তিনটা জিনিস দিয়েই তিনটা লোবকে আমরা ডেসক্রাইব করব, ঠিক আছে? এসিনাসটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাইয়ের উপরে, পোর্টাল লোবিউলটা হচ্ছে বাইল ড্রেনেজের উপরে, আর ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল হচ্ছে ভিনাস ড্রেনেজের উপরে। আমি এখন ইন্ডিভিজুয়ালি আলাপ করতে যাচ্ছি। আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দা হেপাটিক লোবিউল, যার নাম ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। ডেফিনিশন কি, কাকে বলে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল? আমি একটা ডেফিনিশন দিচ্ছি। দ্য হেক্সাগোনাল এরিয়া অফ লিভার which is drained by the hexagonal area of liver which is drained by a central vein is called classical hepatic lobule. এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে এই একটা সেন্ট্রাল ভেইন আছে, বা সেন্ট্রাল ভেনিউলও বলা হয়,
কেউ কেউ বলে সেন্ট্রিলোবিউলার ভেনিউল, অনেক বইতে অনেক ভাবে নামকরণ করেছে। তা আমরা সেন্ট্রাল ভেইন বললেও প্রবলেম নাই। হিয়ার ইজ দ্য সেন্ট্রাল ভেইন। একটা সেন্ট্রাল ভেইন লিভারের যে হেক্সাগোনাল এরিয়া থেকে ব্লাড ড্রেইন করবে সেই এরিয়াটুকুর নামই হচ্ছে একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। তাইলে আবারও বলি, hexagonal area of liver drained by one central vein is called classical hepatic lobule. এখন প্রশ্ন হচ্ছে, এই ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল কি লিভারের স্ট্রাকচারাল ইউনিট? নো, ইট ইজ নট স্ট্রাকচারাল ইউনিট, এটাকে বলা হয় ভিনাস ইউনিট। ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলকে বলা হয় ভিনাস ইউনিট অফ দি লিভার। ওকে, এবং এই আমরা একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের সেন্টারে দেখতে পাই, আরেকটা ডায়াগ্রামে যাচ্ছি, সেন্টারে থাকে একটা সেন্ট্রাল ভেইন, আর তার 6টা কর্নারে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড থাকে। সেই পোর্টাল ট্রায়াডে কি থাকে সেটা আমরা জানি। আর মাঝখানে জায়গাটুকু ফাঁকা থাকে না, এই জায়গায় থাকে এই হেপাটোসাইট গুলো। কিভাবে সাজানো থাকে হেপাটোসাইট? এগুলো থাকে রেডিয়েটিং প্লেট হিসেবে। They are arranged as radiating lamina. Radiating lamina হিসেবে হেপাটোসাইট গুলো থাকে, সাজানো থাকে। এই যে একটা রেডিয়েট করে বাইরের দিকে চলে যাচ্ছে, এই লেমিনাটা বাইরের দিকে চলে যাচ্ছে, এইভাবে রেডিয়েট করছে, এরকম লেমিনা আকারে থাকে হেপাটোসাইট গুলো। এক একটা লেমিনাতে প্রায় 20 হেপাটোসাইট থাকে এবং সেলগুলো 1 সেল থিকনেস অনুযায়ী থাকে। দেখা যাচ্ছে এই যে এখানে একটাই সেল আছে, এর পাশে কিন্তু আর সেল নাই, একটাই সেল, এরকম 1 সেল থিকনেস প্যাটার্নে হেপাটোসাইট গুলো লেমিনা ফর্ম করে রাখে। ঠিক আছে, ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে বলো একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের সেন্টারে কে থাকে? আমরা বলবো সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন। পেরিফেরিতে কে থাকে বা কর্নারে কে থাকে? 6টা কর্নারে থাকে পোর্টাল ট্রায়াড। আর মাঝখানে কে থাকে? ওই জায়গা কি ফাঁকা? না, মাঝখানে ফাঁকা না, ওই জায়গাতেই হেপাটোসাইট থাকে। তো হেপাটোসাইট গুলো কিভাবে থাকে? থাকে হচ্ছে লেমিনা ফর্ম করে রাখে। এই লেমিনা গুলো এক হচ্ছে 1 সেল থিক, এরকম লেমিনা, 1 সেল থিক লেমিনা তৈরি করে। এবং এই লেমিনা গুলোতে দেখা যায় প্রায় 20 হেপাটোসাইট থাকে একটা লেমিনাতে। ক্লিয়ার? এবার আমরা দেখতে পাবো দুটো লেমিনার মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসের নাম হচ্ছে হেপাটিক লেকুনা। এই দুই লেমিনার মাঝখানে জায়গাটার নাম হেপাটিক লেকুনা। এই লেকুনাতে কি থাকে? লেকুনাতে থাকে হচ্ছে হেপাটিক সাইনুসয়েড। লেকুনাতে থাকে হেপাটিক সাইনুসয়েড, এই জায়গায় হেপাটিক সাইনুসয়েড পাওয়া যাবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের যাকে বলা যায় ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের স্ট্রাকচার। এটা আরেকটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের। সেন্টারে দিস ইজ দ্য সেন্ট্রাল ভেইন, দিস আর দ্য পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড গুলোর আরেকটা নাম হচ্ছে পোর্টাল ট্র্যাক্ট বলে। পোর্টাল ট্র্যাক্ট বা পোর্টাল এরিয়া, অনেক নাম আছে, পোর্টাল এরিয়া, পোর্টাল ট্র্যাক্ট, অনেকগুলো নামে বলা হয়। এবং এই ট্রায়াড গুলোর চারপাশে একটা কানেকটিভ টিস্যু শীট থাকে, তার নাম হচ্ছে, যেটা গ্লিসন্স ক্যাপসুল থেকেই আসে, এই শীটটার নাম পোর্টাল শীট। পোর্টাল শীট বলা হয়। নাও আমরা চলে যাচ্ছি যেটাতে, এটা হেপাটিক লোবিউল আমি বোঝানো কমপ্লিট। এবার এই ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি। দিস ইজ দ্য সেন্ট্রাল ভেইন। এই যে পেরিফেরির দিকে যাচ্ছে, দিস আর দ্য রেডিয়েটিং প্লেট বা রেডিয়েটিং প্লেটস অফ দি হেপাটোসাইট। আমি বলেছি দুটো প্লেটের মাঝখানে থাকে হেপাটিক লেকুনা, সেই লেকুনার মাঝে থাকে হেপাটিক সাইনুসয়েড। দিস আর, এই যে ব্লু কালার, দিস ইজ দ্য সাইনুসয়েড। এখন দ্য স্পেস বিটুইন হেপাটিক লেমিনা এন্ড হেপাটিক সাইনুসয়েড ইজ কল্ড, একটা নাম আছে, তার নাম স্পেস অফ ডিসি। এটার নাম কি? স্পেস অফ ডিসি। এই যে স্পেস অফ ডিসি, এখানে লেখা আছে স্পেস অফ ডিসি। তাহলে স্পেস অফ ডিসি কাকে বলে? দ্য স্পেস বিটুইন
দ্য স্পেস বিটুইন হেপাটিক লেমিনা অ্যান্ড হেপাটিক সাইনোসয়েড, তার নাম স্পেস অফ ডিসি। এর আরেকটা নাম হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস, পেরিসাইনোসয়েডাল স্পেস। আমরা চাইলে সেল দিয়েও ডেফিনিশনটা দিতে পারি, সেল দিয়ে। সেটা কিভাবে হবে? লেমিনা তৈরিতে তো লাগে হেপাটোসাইট, আর সাইনোসয়েডের লাইনিং এ আছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম মানে এন্ডোথেলিয়াম। তাহলে আমরা এখানে এই ডায়াগ্রামে দেখব, এই হচ্ছে হেপাটোসাইট আর এই হচ্ছে এন্ডোথেলিয়াম। এই যে মাঝখানে স্পেসটা, তার নামই হচ্ছে স্পেস অফ ডিসি, পেরিসাইনোসয়েডাল স্পেস অফ ডিসি। তাইলে আমরা স্পেস অফ ডিসি কাকে বলবো? দ্য স্পেস বিটুইন হেপাটিক লেমিনা অ্যান্ড hepatic sinusoid, or the space between hepatocyte and endothelium of the hepatic sinusoid is called perisinusoidal space of DC. এখন প্রশ্ন হচ্ছে স্পেস অফ ডিসির ইম্পর্টেন্স কি? দুটো ইম্পর্টেন্স আছে। এক নাম্বার হচ্ছে এই স্পেস অফ ডিসিতে আমরা দেখব হেপাটোসাইটের মাইক্রোভিলাই গুলো থাকে, দে লজ, তারা জায়গা দেয়, দে লজ মাইক্রোভিলাই অফ দি হেপাটোসাইট। এই যে হেপাটোসাইটের তো অনেক অ্যাবজর্পটিভ পাওয়ার লাগবে, অনেক কিছু, সে ব্লাড থেকে কার্বোহাইড্রেট অ্যাবজর্ব করে নেয়, নিয়ে তার ভিতরে স্টোর করবে। সো তার অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বাড়ানো লাগে, এই জন্যই তার অনেক মাইক্রোভিলাই পাওয়া যায়। যদি এই স্পেসটা না থাকতো, মাইক্রোভিলাই কোথায় থাকতো? সুতরাং স্পেস অফ ডিসি হচ্ছে সেই জায়গা যেখানে মাইক্রোভিলাই গুলোকে থাকার জায়গা দেয়। দুই নাম্বার, স্পেস অফ ডিসিতে এক ধরনের সেল বসে থাকে, সেল, সেই সেলটার নাম হচ্ছে ইটোসেল, ইটোসেল। সো ইটোসেল থাকে স্পেস অফ ডিসির মাঝে। সেই ইটোসেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সেল, ইটোসেল। সে ফ্যাট স্টোরিং সেল। অ্যাকচুয়ালি ইটোসেল ইজ ওয়ান টাইপ অফ দি ফ্যাট সেল, মানে লাইপোসাইট বা এডিপোসাইট। ঠিক আছে, ইটোসেল এক ধরনের এডিপোসাইট বা লাইপোসাইট। সে ফ্যাট স্টোর করে, সাথে ফ্যাট সলিউবল ভিটামিন স্টোর করে। এর বাইরে ইটোসেলের আরো দুটো কাজ আছে। এক নাম্বার হচ্ছে সে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করতে পারে। দুই নাম্বার হচ্ছে সে সাইটোকাইন তৈরি করতে পারে, সাইটোকাইন। সাইটোকাইন ফরমেশনের মাধ্যমে লিভার সেলের গ্রোথ মানে হচ্ছে ডিভিশনকে কন্ট্রোল করে, লিভার সেলের ডিভিশনকে কন্ট্রোল করে। যদি কোনো কারণে ইটোসেলের মাথা নষ্ট হয়ে যায়, তখন সে এক্সেস সাইটোকাইন রিলিজ করে এবং হেপাটোসাইটের গ্রোথ বেড়ে যাবে। তখনই দেখা যাবে হেপাটোসাইট গুলো এরকম রেডিয়েটিং ম্যানারে প্লেট লেমিনা এই ফর্মটা তৈরি করতে পারে না। এই কন্ডিশনকে বলে সিরোসিস অফ দি লিভার। এই সিরোসিস অফ দি লিভারের ব্যাকগ্রাউন্ড কালপ্রিট হচ্ছে এই ইটোসেল। আন্ডারস্ট্যান্ড? খুব ডেঞ্জারাস সেল কিন্তু ইটোসেল। সো আমরা স্পেস অফ ডিসির ইম্পর্টেন্স যেটা বুঝলাম, দুটো ইম্পর্টেন্স বলেছি। একটা হচ্ছে স্পেস অফ ডিসিতে হেপাটোসাইটের মাইক্রোভিলাই গুলো থাকে। দুই নাম্বার হচ্ছে স্পেস অফ ডিসিতে ইটোসেল নামে একজন সেল বসে থাকে। ঠিক আছে, যে সেলটা ভালো কাজ হচ্ছে তার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে, কিন্তু তার খারাপ কাজ হচ্ছে সে সাইটোকাইন রিলিজের মাধ্যমে চাইলে লিভারের 12টা বাজায় দিতে পারে, সিরোসিস তৈরি করে ফেলতে পারে। সো এই হচ্ছে স্পেস অফ মল, এই ডিসি। এর বাইরে আরেকটা স্পেস আছে যার নাম হচ্ছে স্পেস অফ মল। ঠিক আছে, স্পেস অফ মল। এই স্পেস অফ মলটা কি জিনিস? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হেপাটিক লেমিনা গেল পেরিফেরিতে গিয়ে পোর্টাল ট্রায়েডের কাছে এসে পোর্টাল ট্রায়েডকে সে সারাউন্ড করে ফেললো। ঠিক আছে, একেবারে ঘিরে ধরে রাখলো পোর্টাল ট্রায়েডকে। এই জায়গাটুকুকে বলে লিমিটিং প্লেট। দিস ইজ দ্য লিমিটিং প্লেট, দিস ইজ দ্য লিমিটিং প্লেট। সিমিলারলি ওই দিক থেকে আরেকটা লোবিউল থেকে এরকম আপ লিমিটিং প্লেট তৈরি হবে, চারপাশ থেকে লিমিটিং প্লেট তৈরি করে পোর্টাল ট্রায়েডকে ঘিরে ধরবে, লিমিট করে দিবে। ঠিক আছে, তা আর আমরা বলেছিলাম, আচ্ছা যেটা আমি বলতে চাই, আমি নিজে একটু ড্র করে, আই থিঙ্ক আমার ধারণা আমি ভালো বুঝাতে পারবো। সাপোজ দিস ইজ এ পোর্টাল ট্রায়েডের কম্পোনেন্ট গুলো আমি আঁকছি। সাপোজ দিস ইজ দা পোর্টাল ভেইন, দেন এটা হচ্ছে হেপাটিক আর্টারি,
আর এখানে হচ্ছে একটা বাইল ডাক্ট। মনে করলাম তিনটা হচ্ছে পোর্টাল ট্রায়েডের কম্পোনেন্ট, তাদেরকে কভার করে রাখে একটা শীট। তার নাম হচ্ছে, এই শীটটার নাম হচ্ছে, এই শীতের নাম হচ্ছে পোর্টাল শীট। দিস শীট ইজ কল্ড পোর্টাল শীট। এইবার পোর্টাল শীতের বাইরে আমরা দেখব, পোর্টাল শীতেরও বাইরে আমরা দেখব লিমিটিং প্লেট থাকবে। হেপাটোসাইট দিয়ে তৈরি একটা প্লেট থাকে, এই প্লেটটার নাম হচ্ছে লিমিটিং প্লেট। এই যে এইভাবে হেপাটোসাইটের একটা লিমিটিং প্লেট থাকে, ঠিক আছে? এই যে দিস আর দ্য হেপাটোসাইট, একটা লিমিটিং প্লেট তৈরি করবে পোর্টাল ট্রায়েডের চারপাশে। এখন একটা স্পেস দেখা যাচ্ছে, দ্য স্পেস বিটুইন পোর্টাল শীট এন্ড লিমিটিং প্লেট, এই স্পেসটার নামই হচ্ছে স্পেস অফ মল। স্পেস অফ মল বলে, এই যে স্পেস অফ মল লিখছে, ঠিক আছে? এই স্পেস অফ মলের ইম্পর্টেন্স কি? আমরা দুটো ইম্পর্টেন্স বলবো স্পেস অফ মল নিয়ে। নাম্বার ওয়ান হচ্ছে এটি অ্যাক্ট এজ এ রিজার্ভ স্পেস, এটা একটা রিজার্ভ স্পেস হিসেবে কাজ করে ফর এক্সপানশন অফ দি ভেসেলস, স্পেশালি ভেইন, ডিউরিং ইনক্রিজড ভিনাস রিটার্ন। যদি কোনো কারণে লিভারে ভিনাস রিটার্ন বেড়ে যায়, তাহলে ভেইনগুলোকে এনলার্জ করতে হয়। এই এনলার্জমেন্টের জন্য এটা একটা রিজার্ভ স্পেস হিসেবে কাজ করে, স্পেস অফ মল। এটা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্স। দুই নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে স্পেস অফ মলের মাঝে, এই যে আমরা দেখি লিভারে যত লিম্ফ ফর্ম হয়, লিভারে যত লিম্ফ তৈরি হয়, সব লিম্ফ আলটিমেটলি অল দ্য লিম্ফ গোস টু দ্য স্পেস অফ ডিসিএস এট ফার্স্ট। সব লিম্ফ চলে যায় স্পেস অফ ডিসিতে, স্পেস অফ ডিসি থেকে আলটিমেটলি এই লিম্ফটা চলে যায় স্পেস অফ মলের মাঝে। এই সব লিম্ফ চলে যায় ডিসি থেকে স্পেস অফ মলের মাঝে, আর স্পেস অফ মলের মাঝেই থাকে লিম্ফেটিক্স। অন্য কোথাও কিন্তু লিম্ফ ভেসেল থাকে না, লিম্ফ ভেসেল গুলো থাকে, লিম্ফ ক্যাপিলারি গুলো থাকে এই স্পেস অফ মলের মাঝেই। সুতরাং স্পেস অফ মলে থাকা লিম্ফ ভেসেল আলটিমেটলি লিম্ফেটিক ড্রেনেজে হেল্প করে। তাহলে আমি স্পেস অফ ডিসির দুটো কাজ বলেছি। স্পেস অফ ডিসির কাজে বলেছি সে হচ্ছে হেপাটোসাইটের মাইক্রোভিলাই গুলোকে জায়গা দেয়। দুই নাম্বার, তার সে একটা সেলকে থাকার জায়গা করে দেয়, যার নাম ইটোসেল। দুই নাম্বার হচ্ছে স্পেস অফ মল, তার ইম্পর্টেন্স কি? স্পেস অফ মল হচ্ছে একটা রিজার্ভ স্পেস হিসেবে কাজ করে ফর এক্সপানশন অফ দি ভেইন ডিউরিং ইনক্রিজড ভিনাস রিটার্ন। দুই নাম্বার হচ্ছে স্পেস অফ যত লিম্ফ স্পেস অফ ডিসি থেকে লিম্ফ গুলো স্পেস অফ মলে যায়, আর স্পেস অফ মলেই থাকে লিম্ফ ক্যাপিলারি। সো স্পেস অফ মল থেকেই লিম্ফ গুলো আলটিমেটলি লিম্ফ ক্যাপিলারিতে ঢুকে পড়ে। এই হচ্ছে মল এবং যাকে বলা যায় ডিসির ইম্পর্টেন্স। তাহলে আমরা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল নিয়ে কিন্তু আমার আলাপ হয়ে গেল। এবার চলে যাব আমরা পোর্টাল লোবিউলের মাঝে। আমি শুরুতেই বলেছিলাম যে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলটা ডেসক্রাইব করা হয় অন দ্য বেসিস অফ দি ভিনাস ড্রেনেজের উপরে। এবার আমরা যাব পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল কিসের উপরে বেস করে করা হয়? এটা হচ্ছে বাইল ড্রেনেজের উপরে। আসলে শুধু যে বাইল ড্রেনেজ তা কিন্তু নয়, এখানে বাইল ড্রেনেজ, আর্টারিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ সবকিছুই রিলেটেড। এই জন্য এই লোবটাকে, এইটাকে বলা যেতে পারে, পোর্টাল লোবিউলকে বলা হয় ইট ইজ মেটাবলিক এন্ড মেটাবলিক লোব। দিস ইজ দ্য মেটাবলিক লোব। অর এই পোর্টাল লোবিউল দিয়ে আমরা লিভারের এক্সোক্রাইন ফাংশনকে এক্সপ্লেইন করতে পারি। এক্সোক্রাইন ফাংশন অফ দি লিভারটা এক্সপ্লেইন করা যায় অন দ্য বেসিস অফ দি পোর্টাল লোবিউল, ঠিক আছে? আচ্ছা, লিভারের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে বাইল, বাইল ফরমেশন। দিস ইজ দ্য এক্সোক্রাইন ফাংশন অফ দি লিভার। সো বাইল ড্রেনেজ দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি, এই জন্য এটাকে বলা হয় এক্সোক্রাইন ফাংশনের উপরে বেস করা। আবার পোর্টাল লোবিউলটা হচ্ছে, এটা হচ্ছে এটাকে বলা হয় নিউট্রিশনাল লোব অফ দি লিভার। নিউট্রিশনাল লোব অফ দি লিভার, দেখা যাক কি বলে। দেখি আমরা পোর্টাল লোবিউলের প্রথমে আমি একটা ডেফিনিশন দাঁড় করাবো।
the triangular area of liver, the triangular area of liver which is drained by interlobular bile ductule is called portal lobule. The triangular area of liver which is drained by one interlobular bile ductule is called portal lobule. হয়ে গেল? ঠিক আছে, আমি শুরুর দিকে একটা ছবি দেখায় নিয়ে আসি, তাইলে বোঝা যাবে। এই যে পোর্টাল লবিউলটা গ্রিন কালার করে দেওয়া। এই পোর্টাল লবিউলের সেন্টারে আছে হচ্ছে একটা পোর্টাল ট্রায়েড, আর তার তিন কর্নারে আছে তিনটা সেন্ট্রাল ভেইন। সো তিন কর্নারে কি আছে? তিনটা সেন্ট্রাল ভেইন, আর সেন্টারে আছে একটা পোর্টাল ট্রায়েড। এই পোর্টাল ট্রায়েডের মাঝে থাকে একটা বাইল ডাকটিউল, ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল। সো আমরা এই ছবিতে দেখি, এই যে এইটা থেকে এই বাইল ডাক্ট মানে বাইল চলে যায় এখানে, এখান থেকে বাইল যায় এখানে, এখান থেকে বাইল যায় এখানে। সো এই বাইল ডাকটিউলে এই ট্রায়াঙ্গুলার এরিয়া অফ লিভার থেকে বাইল আসে। এই জন্য আমরা বলছি দ্য triangular area of the liver which is drained by one interlobular bile ductule is called portal lobule. আমরা পোর্টাল লবিউল ইজিলি আঁকতেও পারি পোর্টাল লবিউলকে, ঠিক আছে? কিভাবে আঁকবো? আমরা করব কি, তিনটা সেন্ট্রাল ভেইনকে জয়েন করব, সেন্টারে রাখবো একটা পোর্টাল ট্রায়েডকে। সো দিস ইজ দ্য পোর্টাল লবিউল। হয়ে গেল পোর্টাল লবিউল। এবং এই তিন লবিউলের মাঝখানে এই জায়গা, এই জন্য এই জায়গাটার নাম ইন্টারলোবিউলার এরিয়া। এবং ইন্টারলোবিউলার এরিয়াতে যে বাইল ডাক্টটা থাকবে তার নাম ইন্টারলোবিউলার বাইল ডাকটিউল, interlobular bile ductule. সুতরাং হয়ে গেল। সো triangular area of liver which is drained by one interlobular bile ductule is called portal lobule. আশা রাখি বোঝাতে পেরেছি। ফাইনালি আমরা চলে যাব আরেকটাতে, তার নাম হেপাটিক এসিনাস। হেপাটিক এসিনাস এটা দেখতে লজেন্সের মতো, অথবা বলতে পারি ডায়মন্ডের মতো। সো এটা আর্টারিয়াল সাপ্লাইয়ের উপরে বেস করে করা হয়। The diamond shaped area of liver, the diamond shaped area of liver which is supplied by distributing branch of the hepatic artery, ঠিক আছে? Distributing branch of hepatic artery is called hepatic esinus. মানেটা কি আমি দেখাচ্ছি। এই যে আমরা এখানে এই যে একটা আর্টারি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইন্টারলোবিউলার ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি। এটা হচ্ছে হেপাটিক আর্টারির ইন্টারলোবিউলার ব্রাঞ্চ, কারণ তিনটা লোবিউলের মাঝখানে আছে সে। এবার এইখান থেকে আমরা দেখব তিন দিকে তিনটা ব্রাঞ্চ এরাইজ করবে, এই একটা, এই একটা, এই একটা। এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ। সিমিলারলি এখানে আবারও আছে, তার থেকে ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ এরাইজ করবে। সেই ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ থেকে এবার সাইড ব্রাঞ্চ এরাইজ করবে, ঠিক আছে? এই এরিয়াকে সাপ্লাই দিবে হচ্ছে এইটা, এইদিকে এই এরিয়াকে সাপ্লাই দিবে। তাইলে আমরা কি বলবো? দ্য ডায়মন্ড শেপড এরিয়া অফ দি লিভার হুইচ ইজ সাপ্লাইড বাই ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি ইজ কল্ড হেপাটিক এসিনাস অর লিভার এসিনাস অফ রেপাপোর্ট। হয়ে গেল। তো এইটা আর্টারিয়াল সাপ্লাইয়ের উপরে বেস করা, ঠিক আছে? এবার আমরা এই হেপাটিক এসিনাসে কে আমরা তিনটা জোনে ভাগ করি। দে আর ডিভাইডেড ইনটু 3 জোনস। কে কি জোন? নাম্বার 1 হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 1। তারপরে দূরে হচ্ছে জোন 2, আর সেন্ট্রাল ভেইনের কাছে যে জোনটা তার নাম জোন 3। তাহলে তিনটা জোনে আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে? হেপাটিক এসিনাসের মাঝে তিনটা জোন পাওয়া যাচ্ছে। দিস ইজ দা জোন 1, তার বাইরে থাকে জোন 2, তারও বাইরে থাকে হচ্ছে জোন 3। তিনটা জোন আছে। এখন এই জোনে ভাগ কেন করলাম? মনে করি আমরা যখন কোনো খাবার খাই, আমরা কার্বোহাইড্রেট যাই খাই, গ্লুকোজ ফর্মে অ্যাবজর্ব হয়, সেটা লিভারে যায়। গ্লুকোজটা লিভারে যাওয়ার পরে বিভিন্ন ভেসেলের মাধ্যমে এখানে আসে।
দেন ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চের মাধ্যমে এই টিস্যুতে ডিস্ট্রিবিউশন হবে। টিস্যুতে যে যাবে প্রথমে কোন জোনটা এই কার্বোহাইড্রেটটা পাবে? গ্লুকোজ জোন 1 এ। তাহলে প্রথম গ্লুকোজটুকু নিবে জোন 1, তারপরে কিছু গ্লুকোজ যদি থাকে সেটা পাবে জোন 2, এরপরে যদি কিছু থাকে নাও থাকতে পারে তাইলে পাবে জোন 3। তাইলে জোন 3 তে কার্বোহাইড্রেট সবচেয়ে কম পায়। এই তো গেল কার্বোহাইড্রেটের হিসাব। সিমিলারলি মনে করি অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন, তাহলে কোন জোনে গ্লাইকোজেন বেশি পাওয়া যাবে? জোন 1 এ গ্লাইকোজেন বেশি, কারণ সে বেশি গ্লুকোজ রিসিভ করে সে গ্লাইকোজেন কনভার্ট করে স্টোর করে ফেলবে। সো জোন 1 এ গ্লাইকোজেন বেশি থাকে, জোন 2 তে তার চেয়ে কম, জোন 3 তে তার চেয়ে কম পাওয়া যাবে। তাইলে কোনো পার্সন যদি স্টারভেশনে চলে যায়, তার মনে করি সে খাবার খাচ্ছে না, ঠিক আছে, পাহাড়ে চলে গেছে 1 মাসের জন্য বা সাপোজ এরকম আর কি, তাহলে তার লিভারের গ্লুকোজ গুলো গ্লাইকোজেন কমতে থাকবে। সবার আগে এখন জোন 1 এ গ্লাইকোজেন বেশি ছিল, সে ধীরে ধীরে সাপ্লাই দিচ্ছে, তার তেমন প্রবলেম নাই। জোন 2 তে গ্লাইকোজেন কম ছিল, দুম করে তারটা শেষ হয়ে যাবে। জোন 3 তো আগে থেকেই সে প্রায় নাই বললেই চলে, সুতরাং গ্লাইকোজেন সাপ্লাই দিতে পারবে না, এ এ প্রবলেমে পড়বে। তাইলে স্টারভেশনে গেলে কোন জোনটা সাফার করবে? জোন 3। একই রকম ভাবে অক্সিজেন, ঠিক আছে, যে অক্সিজেনটা যায় লিভারের মাঝে, প্রথমে অক্সিজেনটা নিয়ে নিবে জোন 1, দেন জোন 2, দেন জোন 3। জোন 3 তে অক্সিজেন খুবই কম পাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি কোনো লোক হাইপোক্সিয়াতে ভুগে পাহাড়ের উপরে চলে গেল, সে তখন কি হবে? তার জোন 3 টা এফেক্ট করবে বেশি। জোন 3 তে ইস্কেমিয়া ডেভেলপ করবে। কেন? জোন 3 তে তো আগেই অক্সিজেন স্বল্পতা ছিল, এখন আমি আরো পাহাড়ের উপরে চলে গেছি, সো আরো বেশি অক্সিজেন স্বল্পতা ডেভেলপ করবে। এই জন্য জোন 1 এর চাইতে জোন 3 আগে সাফার করবে। সো আমরা এখান থেকে বুঝলাম স্টারভেশন বা হাইপোক্সিয়াতে জোন 3 আগে এফেক্টেড হবে। এইবার মনে করি তো এই, তাহলে এইসব দিকে জোন 1 কিন্তু ভালো পজিশনে আছে, জোন 3 টা দুর্বল পজিশনে আছে। এবার মনে করি একটা লোক বিষ খেয়ে ফেললো, এই বিষটা প্রথমে লিভারে যাবে ডিটক্সিফাই হওয়ার জন্য। লিভারের কোন সেল প্রথমে এই পয়জনটাকে নেবে? জোন 1, তারপরে জোন 2, তারপরে জোন 3। সুতরাং এই পয়জনের কারণে কোনো ক্ষতি যদি হয়, কোন জোনে আগে হবে? জোন 1 এ। সুতরাং পয়জনের দিক থেকে, টক্সিক ম্যাটেরিয়ালের দিক থেকে জোন 1 আগে সাফার করবে, জোন 3 পরে সাফার করবে। আর হাইপোক্সিয়া और স্টারভেশনে জোন 3 আগে সাফার করবে, বাকি জোন পরে সাফার করবে। এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে এটাই দেখানো হচ্ছে, যেটা হচ্ছে পোর্টাল ট্রায়েডের কাছে যে জোনটা থাকে সেটা জোন 1, মাঝে সেন্ট্রাল ভেইনের কাছে জোন 3, আর মাঝামাঝিতে জোন 2। তিনটা জোন আছে। জোন 1 এ গুড অক্সিজেন সাপ্লাই থাকে, গ্লুকোজেনেসিস ভালো হয়, গ্লাইকোজেন স্টোরেজও বেশি থাকে। জোন 3 পেরি সেন্ট্রাল জোন বলে, সেন্ট্রাল ভেইনের চারপাশে থাকে বলে এখানে গ্লাইকোলাইসিস মানে এই জোনটা আগে সাফার করবে। এই তো কথা হচ্ছে এটা। তো আমাদের এক্সামে কিন্তু এই তিনটা স্ট্রাকচার আঁকতে বলে, ড্রয়েন লেভেল ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল, তারপরে হেপাটিক এসিনাস ড্র করতে বলে, তখন আমরা এইভাবে ড্র করে রেখে দেব। আগে এক্সামে, রিটেন এক্সামে ডেসক্রিপটিভ প্যাটার্নে কোয়েশ্চেন আসতো, ডেসক্রাইব হিস্টোলজি অফ দি লিভার, কিন্তু এখন আর এরকম আসে না। এখন ম্যাক্সিমাম সময় আসে তিনটা ছবি আঁকো এবং এদের ডেফিনিশন লিখো। সুতরাং আমরা এই ছবিগুলো প্র্যাকটিস করব আর ডেফিনিশনটা শিখে নিব, ঠিক আছে? ডেফিনিশন শিখব। আমি ডেফিনিশন গুলো কিন্তু প্রত্যেকটারই বলে নিয়েছি। এখন আমরা যাব একটা কনসেপচুয়াল জায়গাতে। এই হচ্ছে মনে করি আমাদের লিভার। লিভারের মাঝে ব্লাড যায়, জিআইটি থেকে ব্লাড যায়, স্প্লিন থেকে ব্লাড যায়, প্যানক্রিয়াস থেকে ব্লাড যায়। তিনটা জায়গা থেকে লিভারে ব্লাড যায়। কি দিয়ে যায়? আলটিমেটলি যায় পোর্টাল ভেইন দিয়ে। এটা হচ্ছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন দিয়ে তিন ধরনের ব্লাড যায়
লিভারের মাঝে। তারপরে লিভার থেকে এই ব্লাডটা কোথায় যাবে? সার্কুলেশনে চলে যাবে, সেন্ট্রাল সার্কুলেশনে চলে যাবে। তার মানে জিআইটি, স্প্লিন আর প্যানক্রিয়াস তার মাঝামাঝি আর এক পাশে, আর এক পাশে হচ্ছে জেনারেল সার্কুলেশন। মাঝামাঝি পজিশনে আছে লিভার। কেন লিভারটাই মাঝামাঝি পজিশনে আছে? তার ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, তার দরকার আছে। জিআইটি থেকে নিউট্রিশনাল মেটেরিয়াল, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হয়ে যে চলে যাবে হচ্ছে লিভারের মাঝে। এক্সেস মেটেরিয়াল যেটুকু ব্লাডে থাকার কথা তার চেয়ে বেশি যদি হয়, সেই এক্সেস সাবস্টেন্স গুলো লিভার সেল পিক করে নিবে, নিয়ে তার মাঝে সে জমা করে ফেলবে, অ্যাজ গ্লাইকোজেন হিসেবে সে স্টোর করে বসিয়ে রাখবে। সুতরাং লিভারে এই জিআইটির ব্লাড যাওয়া খুব দরকারি, যাতে ব্লাডের মাঝে সাডেনলি কোনো এই নিউট্রিশনাল লেভেলগুলো বেশি সাডেনলি ফ্লাকচুয়েশন না হয়, হঠাৎ যেন না বেড়ে যায়, ঠিক আছে। লিভার সেল স্টোর করবে এক্সেস জিনিসগুলোকে, এই জন্য জিআইটির ব্লাড পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যাওয়া খুবই দরকার। অন দ্য আদার হ্যান্ড, আরেকটা বিষয়, জিআইটি থেকে যে শুধু নিউট্রিশন লিভারে যায় তা তো না। অনেক সময় অনেক পয়জনাস মেটেরিয়াল, আমরা অনেক ফরমালিন খাচ্ছি, কার্বাইড মিশিয়ে দিচ্ছে খাবারের মাঝে, অনেক যেগুলো হচ্ছে ফুড কালার দিচ্ছে যেগুলো বডির জন্য ক্ষতিকর, ঠিক আছে, টেস্টিং মেটেরিয়াল অনেকগুলো খাবারের মাঝে ইউজ করে। এগুলোকে সরাসরি এই সাবস্টেন্স গুলো যদি জিআইটি দিয়ে অ্যাবজর্ব হয়ে সরাসরি ব্লাডে চলে যায় জেনারেল সার্কুলেশনে, তাহলে হোল বডিতে ওয়াইড স্প্রেড ব্যাড ইফেক্ট তৈরি করবে। সুতরাং আমাকে মাস্ট একটা জায়গা দিয়ে নিতে হবে যেখানে এই টক্সিক মেটেরিয়াল গুলো ডিটক্সিফাই হয়ে যায়। সেই জায়গাটাই হচ্ছে লিভার। লিভার হচ্ছে একটা ডিটক্সিফায়ার, সে ডিটক্সিফাই করে ফেলে। সুতরাং জিআইটি থেকে যে ব্লাড লিভারে যায়, সেই ব্লাডে নিউট্রিশন থাকে, সেই ব্লাডে হয়তো টক্সিক মেটেরিয়ালও থাকে। নিউট্রিশনটাকে এক্সেস হলে সেটা লিভার স্টোর করে ফেলবে, আর টক্সিক মেটেরিয়ালকে ডিটক্সিফাই করবে, দেন রিফাইন্ড ব্লাডটাকে সে জেনারেল সার্কুলেশনে সেন্ড করে দিবে। এই জন্য জিআইটির ব্লাড লিভারে যাওয়া দরকার। স্প্লিনের ব্লাড কেন লিভারে যায়? তার কারণ হচ্ছে স্প্লিন হচ্ছে, আমরা জানি, সে আরবিসি একটা গ্রেভিয়ার্ড হিসেবে কাজ করে। স্প্লিন অ্যাক্ট এজ এ ফিল্টার ফর ব্লাড। স্প্লিন ওল্ড আরবিসি কে রিমুভ করে দেয়, ঠিক আছে। দেন এই ওল্ড আরবিসি কে যখনই রিমুভ করে দেয়, সে স্প্লিনের মাঝে ম্যাক্রোফেজ থাকে, ফেগোসাইটোসিস করে, তারপরে সে ফেগোসাইটোসড মেটেরিয়ালকে আলটিমেটলি সে লিভারে সেন্ড করে দিবে, ঠিক আছে। স্প্লিনে এই লিভারে সেন্ড করবে কেন? ফর মেটাবলিজম। আমরা জানি আরবিসির মাঝে থাকে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ভেঙে হিম হবে, গ্লোবিন হবে, ঠিক আছে। গ্লোবিন হিমের মাঝে, হিমটা আলটিমেটলি আমরা জানি হিম ভেঙে আয়রন আলাদা হবে, আর পরফাইরিন থেকে তৈরি হবে বিলিবার্ডিন, সেখান থেকে বিলিরুবিন। বিলিরুবিনটা যাতে ইউরিন দিয়ে এক্সক্রেট হতে পারে তার জন্য লিভারে মেটাবোলাইজড হওয়া লাগে। এই মেটাবলিজমের জন্য, বিলিরুবিন মেটাবলিজমের জন্য আলটিমেটলি স্প্লিন থেকে ব্লাড লিভারে যাওয়া খুবই জরুরি। সুতরাং স্প্লিনের ব্লাড কেন লিভারে যায় বুঝলাম। প্যানক্রিয়াসের ব্লাডও লিভারে যায়, কেন যায়? তার পিছনে কারণ কি? আমরা জানি প্যানক্রিয়াসের ব্লাডে এন্ডোক্রাইন সিক্রেশন গুলো থাকে, যেমন ইনসুলিন, গ্লুকাগন, এইগুলো থাকে। ইনসুলিন আর গ্লুকাগনের ডিরেকশনেই লিভার ওই যে এন্ড প্রোডাক্ট অফ ডি ডাইজেশনকে সে স্টোর করবে, অর সে কখনো ব্রেকডাউন করবে, গ্লুকোনিওজেনেসিস করবে, কখনো গ্লাইকোজেনোলাইসিস করবে, কখনো গ্লাইকোজেনেসিস করবে। এই সবগুলো কাজ করে লিভার আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি ইনসুলিন অর গ্লুকাগন, এই প্যানক্রিয়াসের হরমোন। সুতরাং প্যানক্রিয়াসের ব্লাড লিভারে না গেলে যাবেটা কোন জায়গাতে? প্যানক্রিয়াসের ব্লাড লিভারে যাওয়া লাগবে, কারণ এই প্যানক্রিয়াটিক হরমোনগুলোর ইনফ্লুয়েন্সেই লিভার জিআইটি থেকে আসা
নিউট্রিশনাল ম্যাটেরিয়াল গুলোকে সে হ্যান্ডেল করে, মেটাবোলাইজ করবে। এই জন্য প্যানক্রিয়াসের ব্লাডও লিভারে যায়। তাহলে লিভারের যে আমরা ব্লাড সাপ্লাই দেখি, লিভারে কি কি ব্লাড ঢুকে, তাহলে লিভারে আমরা দেখলাম পোর্টাল ভেইন দিয়ে ব্লাড ঢুকে, ঠিক আছে, পোর্টাল ভেইনের ব্লাড লিভারে চলে যায়। এইটাই কি লিভারের ব্লাড সাপ্লাই? নো, নো। কারণ কি? কারণ হচ্ছে এই যে দিস ইজ দ্য অ্যাবডোমিনাল এওর্টা, অ্যাবডোমিনাল এওর্টা থেকে কতগুলো ব্রাঞ্চ এরাইজ করে, জিআইটির জন্য ব্রাঞ্চ এরাইজ করে অ্যাবডোমিনাল এওর্টা থেকে, আইদার সিলিয়াক ট্রাঙ্ক or superior mesenteric artery or inferior mesenteric artery, then spleen এর জন্য splenic artery আসে, then pancreas এর জন্য pancreatic branch বের হয়, কোথাও না কোথাও থেকে বের হয় এই আর্টারি গুলো, এবং এগুলো অক্সিজেন ক্যারি করে জিআইটি তে নিয়ে যায়, স্প্লিনে নিয়ে যায় বা প্যানক্রিয়াসে নিয়ে যায়। সেই জায়গাতে অক্সিজেনটা ইউটিলাইজ হয়ে যাবে, অক্সিজেন সেই সব অর্গানে ইউটিলাইজ হয়ে যায়। ইউটিলাইজ হওয়ার পরে যে ভেসেল গুলো অ্যারাইজ করবে সেগুলো ভেইন। সুতরাং জিআইটি থেকে যে ব্লাডটা লিভারে যায়, স্প্লিন থেকে যে ব্লাড লিভারে যাবে, প্যানক্রিয়াস থেকে যে ব্লাড লিভারে যাবে, দিস আর দা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ব্লাড গুলো ভিনাস ব্লাড, ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। এগুলোতে অক্সিজেন খুবই কম থাকে, নিউট্রিশন বেশি থাকতে পারে কিন্তু অক্সিজেন লেভেল খুবই কম থাকে। তাহলে লিভারের বাঁচার জন্য তার কি অক্সিজেন লাগবে না? লাগবে। এই জন্য লিভারের আলাদা একটা আর্টারিয়াল সাপ্লাইও দরকার। সেই আর্টারিয়াল সাপ্লাই অফ দি লিভারটা আসবে ফ্রম দ্য হেপাটিক আর্টারি। তাহলে আমাদেরকে যদি বলে লিভারের ব্লাড সাপ্লাই কে দেয়, আমরা বলবো লিভারের ব্লাড সাপ্লাই দুইজন মিলে দেয়। এক পোর্টাল ভেইন দিবে, দুই নাম্বার দিবে হচ্ছে হেপাটিক আর্টারি। লিভারের ব্লাড সাপ্লাই কে দেয়? পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি দুইজন মিলে দিবে। হেপাটিক ব্লাড ফ্লো, লিভারে ব্লাড ফ্লো হয় 1500 ml পার মিনিট, 1500 ml পার মিনিট হেপাটিক ব্লাড ফ্লো। এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের 25%। এর এই 1500 ml এর মাঝে 80% মানে 1200 ml দিস ইজ ক্যারিড থ্রু দ্য পোর্টাল ভেইন। তাহলে পোর্টাল ভেইন মিনিটে 1200 ml ব্লাড ক্যারি করে লিভারে নিয়ে যায় মিনিটে, এবং এই ব্লাডটা হচ্ছে নিউট্রিশন রিচ বাট অক্সিজেন পোর ব্লাড। এই ব্লাডটা নিউট্রিশন রিচ বাট অক্সিজেন পোর ব্লাড। অন দ্য আদার হ্যান্ড 20% of the blood, that is 300 ml of blood, is carried through the hepatic artery. Hepatic artery carry করে 20% blood বা 300 ml blood, and this blood is oxygen rich but nutrition poor blood. তাইলে দুই ব্লাডের ডিফারেন্স জেনে গেলাম, ঠিক আছে। হেপাটিক পোর্টাল ভেইনের ব্লাড হচ্ছে নিউট্রিশন রিচ অক্সিজেন পোর, আর হেপাটিক আর্টারির ব্লাড হচ্ছে অক্সিজেন রিচ নিউট্রিশন পোর ব্লাড। এবার আমরা জানবো লিভারের মোড অফ ব্লাড সাপ্লাই, ভেরি 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 ইম্পর্টেন্ট মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি লিভার। আমরা জানি লিভারে দুটো ফিজিওলজিক্যাল লোব আছে, একটা হচ্ছে লিভারে দুটো লোব আছে ফিজিওলজিক্যাল, রাইট লোব লেফট লোব। এই লোবগুলোতে আবার কতগুলো সেগমেন্ট আছে, টোটালি 8টা সেগমেন্ট পাওয়া যায়। সো লোবের জন্য ব্রাঞ্চ লাগবে, সেগমেন্টের জন্য সেগমেন্টাল ব্রাঞ্চ লাগবে, ঠিক আছে। তার ভিতরে থাকে লোবিউল, ওই যে আমরা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল, হেপাটিক অ্যাসিনাস এগুলো দেখালাম, এরকম লোবিউল, এরপরে আমরা লোবিউল পাবো। সো এইরকমই আমাদের ব্রাঞ্চিং প্যাটার্নটা হবে, ঠিক আছে। সো আমি একটা ফ্লো চার্ট দেখাচ্ছি লিভারের মোড অফ ব্লাড সাপ্লাইয়ের জন্য। প্রথমে আসলো হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন, দুইজন মিলে লিভারকে ব্লাড সাপ্লাই দেয়, দুইজনের ব্রাঞ্চিং প্যাটার্ন সিমিলার, একই রকম, ঠিক আছে। সো প্রথমে আসলো হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন। প্রথমেই এগুলো কি করবে, তৈরি করবে লোবার আর্টারি। একটা রাইট ফিজিওলজিক্যাল লোবের জন্য একটা ব্রাঞ্চ দিবে, লেফট ফিজিওলজিক্যাল লোবের জন্য একটা ব্রাঞ্চ দিবে, এদেরকে বলবো লোবার আর্টারি, ঠিক আছে। এগুলো এক একটা হচ্ছে ফিজিওলজিক্যাল রাইট লোব, ফিজিওলজিক্যাল লেফট লোবের জন্য। হেপাটিক আর্টারিটা হবে লোবার আর্টারি, পোর্টাল ভেইনের এই ব্রাঞ্চিংটার নাম হবে লোবার ভেইন, লোবার আর্টারি লোবার ভেইন। এরপরে হবে সেগমেন্টাল আর্টারি সেগমেন্টাল ভেইন। প্রত্যেকটা আমরা জানি রাইট লোবে 4টা সেগমেন্ট আছে, লেফট লোবে 4টা সেগমেন্ট আছে।
সো হেপাটিক আর্টারি এই 8টা সেগমেন্টাল আর্টারি তৈরি করবে, পোর্টাল ভেইনও সিমিলারলি আলটিমেটলি 8টা সেগমেন্টাল ভেইন তৈরি করবে। ঠিক আছে, এইবার সেগমেন্টাল ভেইন থেকে হয়ে যাবে ইন্টারলোবিউলার ভেইন আর্টারি, ইন্টারলোবিউলার আর্টারি এন্ড ইন্টারলোবিউলার ভেইন। এই যে আমি নিজের হাতেই ছবি আঁকি, তাইলেই হয়তো ক্লিয়ার বুঝতে পারবো। আপাতত মনে করি এই হচ্ছে একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, সাপোজ দিস ইজ অ্যানাদার ক্লাসিক্যাল, ছবিটা ভালো হয় নাই যদিও, সরি। এইটা, আর মনে করি এইখানে আরেকটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল আছে, ছোট্ট করে আঁকলাম। সেন্টারে আছে সেন্ট্রাল ভেইন, হিয়ার ইজ দ্য সেন্ট্রাল ভেইন, আর এই জায়গাটাকে বলে ইন্টারলোবিউলার এরিয়া। এই জায়গাতেই পোর্টাল ট্রায়েড থাকে, ইন্টারলোবিউলার এরিয়া, তিনটা লোবিউলের জাংশনাল পয়েন্ট, এই জন্য এর নাম ইন্টারলোবিউলার এরিয়া। তাহলে প্রথমে হেপাটিক আর্টারি অর পোর্টাল ভেইন ছিল, দেন লোবার ভেসেল হয়ে গেল, দেন সেগমেন্টাল ভেসেল হলো, দেন ইন্টারলোবিউলার ভেসেল হলো। এই ইন্টারলোবিউলার ভেসেল গুলো থাকে এই পজিশনে, ঠিক আছে, পোর্টাল ট্রায়েডের কন্টেন্টেরা। এরপরে কি হবে? এরপরে হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেল। এরপরে হবে ডিস্ট্রিবিউটিং ভেসেল, আর্টারি ক্ষেত্রে আর্টারি, ভেইনের ক্ষেত্রে ভেইন, ডিস্ট্রিবিউটিং ভেসেল। আমি আবারও দেখাচ্ছি কই সেই ডিস্ট্রিবিউটিং ভেসেল। এই যে এই পাশ দিয়ে একটা ব্রাঞ্চ দিবে, এইদিকে একটা ব্রাঞ্চ দিবে, এইদিকে একটা ব্রাঞ্চ দিবে, দিস আর কল্ড ডিস্ট্রিবিউটিং ভেসেল, দিস আর ডিস্ট্রিবিউটিং ভেসেল। এবার আমরা দেখব ডিস্ট্রিবিউটিং ভেসেল থেকে কতগুলো ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ রাইজ করবে, যেগুলো সাইনোসয়েডে গিয়ে ওপেন করবে, সাইনোসয়েডে ওপেন করবে, এই পাশেও করবে, এই পাশেও করবে। এগুলোকে বলা হয় ইনলেট ভেসেল, দিস আর কল্ড ইনলেট ভেসেল। ঠিক আছে, ইনলেট ভেসেল। ইনলেট আর্টারি ক্ষেত্রে তার নাম হবে ইনলেট আর্টারিয়ল, আর ভেইনের ক্ষেত্রে ইনলেট ভেনিউল। তাহলে একসাথে বলতে পারি ইনলেট ভেসেল। এই ইনলেট ভেসেল গুলো কি করবে? গিয়ে ব্লাড ড্রেন করে দিবে হেপাটিক সাইনোসয়েডের মাঝে, এখানে ড্রেন করবে সাইনোসয়েডে। তাহলে ভাইবাতে এখান থেকে একটা প্রশ্ন করবে যে আর্টারিয়াল ব্লাড আর ভিনাস ব্লাড কোন জায়গাতে মিক্সিং হয়। আমরা দেখলাম আর্টারিয়াল ব্লাড আলাদাই আসছিল, ভিনাস ব্লাডও আলাদাই আসছিল, কিন্তু সাডেনলি তারা এই সাইনোসয়েডের মাঝে দুই ব্লাড এসে মিক্সিং হয়ে গেল, দুইজনই সাইনোসয়েডে ওপেন করে গেল। সুতরাং হেপাটিক সাইনোসয়েডের মাঝে দুই ধরনের ব্লাডের অ্যাডমিক্সচার হবে, মিক্সিং হবে, এটা আমাদেরকে জানতে হবে। তাইলে এখন ব্লাড কোথায় চলে গেল? হেপাটিক সাইনোসয়েডের মাঝে। আমি একটা হেপাটিক সাইনোসয়েড এখানে এঁকে নিচ্ছি, সাপোজ দিস ইজ দ্য হেপাটিক সাইনোসয়েড। এখন তাহলে ব্লাড কই গেল? এই ইনলেট ভেসেল দিয়ে, ইনলেট ভেসেল দিয়ে ইনলেট আর্টারি, ইনলেট আর্টারিওল দিয়েও এখানে গেল, ইনলেট ভেনিউল দিয়েও আলটিমেটলি এই সাইনোসয়েডে ব্লাড চলে গেল। এই সাইনোসয়েড থেকে এবার ব্লাড কোথায় যাবে? যাবে সেন্ট্রাল ভেইনে। কই যাবে? এই সেন্ট্রাল ভেইনে চলে যাবে। এই সাইনোসয়েড থেকে এই পাশে যে সাইনোসয়েড, সেটা থেকে এই সেন্ট্রাল ভেইনে যাবে, এই পাশে যে সাইনোসয়েড আছে সেখান থেকে এই সেন্ট্রাল ভেইনে যাবে। সুতরাং এখন ব্লাড যাবে সেন্ট্রাল ভেইনে, ঠিক আছে, সেন্ট্রাল সাইনোসয়েডের ব্লাড যাবে সেন্ট্রাল ভেইনে। সেন্ট্রাল ভেইনের ভেইনগুলো একটা আরেকটার সাথে মিট করে তৈরি করবে সাবলোবিউলার ভেইন, সাবলোবিউলার ভেইন, এটা সাবলোবিউলার ভেইন। দেন সাবলোবিউলার ভেইন গুলো তৈরি করবে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন। আর হেপাটিক ভেইন কে ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভাতে, হেপাটিক ভেইন ড্রেন করবে ইনফিরিয়র ভেনা কাভাতে। সো ব্লাড আসছিল হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন দিয়ে, এবং ব্লাড ড্রেন করে চলে গেল আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভাতে। কি দিয়ে গেল? হেপাটিক ভেইন দিয়ে। হেপাটিক ভেইন দুটো সেটে থাকে, একটা হচ্ছে আপার সেট, আপার সেটে তিনটা ভেইন থাকে, আর লোয়ার সেটে দুটো ভেইন থাকে। আপার সেটে যে ভেইন গুলো আছে, একটা হচ্ছে রাইট ভেইন, রাইট হেপাটিক ভেইন, মিডিল হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন, তিনটা ভেইন। আর লোয়ার সেটে দুটো ভেইন আছে। এই হচ্ছে হেপাটিক ভেইন, এতগুলো থাকে। সব হেপাটিক ভেইন আলটিমেটলি ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভাতে। So this is the mode of blood supply of the liver. It is very very important for the written exam as well as for the viva exam.
আমি যতটুকু বললাম লিভারের মোড অফ ব্লাড সাপ্লাই, আশা রাখি সবার প্রবলেম হবে না। তবে আমি একটা জিনিস আবারও, ছবিটা ওইখানে ক্লিন দেখাতে পারি নাই বলে আমি বড় করে এখানে একটা ছবি আঁকি। সাপোজ দিস ইজ এ ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, একে নিলাম আমি, একটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল আঁকলাম। এইদিকে আমি আরেকটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল এঁকে নিচ্ছি, আরেকটা আঁকবো, তিনটা আঁকতে হয় আমাকে। আর মনে করি এইখানে আরেকটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল আঁকলাম। সো দেয়ার আর 3 ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। প্রত্যেকটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের মাঝে সেন্টারে একটা সেন্ট্রাল ভেইন থাকে, এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। এবার আর এই কর্নার গুলোতে থাকে পোর্টাল ট্রায়েড, এগুলোতে পোর্টাল ট্রায়েড, এই জায়গাটার নাম, এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্টারলোবিউলার এরিয়া। এই জায়গাটাকে বলে তিনটা লোবিউলের জাংশন, এগুলো ইন্টারলোবিউলার এরিয়া, এগুলো হচ্ছে ইন্টারলোবিউলার এরিয়া। এই এরিয়াতে থাকে পোর্টাল ট্রায়েড। পোর্টাল ট্রায়েড এর আরেক নাম পোর্টাল এরিয়াও বলে, পোর্টাল ট্র্যাক্টও বলে, বা এখানে থাকে পোর্টাল ট্রায়েড। একটা হেপাটিক আর্টারি থাকে, হেপাটিক, তারপরে পোর্টাল ভেইন থাকে একটা, আর বাইল ডাক্টের একটা ছোট্ট ব্রাঞ্চ থাকে, বাইল ইন্টারলোবিউলার বাইল ডাক্টিউল। এই হয়ে গেল। এবার আমরা দেখব, আমি এই ফাঁকা জায়গাটাতে কি থাকে ভাই ভাই জিজ্ঞেস করে বলছিলাম, এই ফাঁকা জায়গাতে থাকে হচ্ছে, আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এই ফাঁকা জায়গাতে থাকে হচ্ছে পোর্টাল হেপাটিক লেমিনা, এগুলোতে থাকে হেপাটিক লেমিনা। এই একটা হেপাটিক লেমিনা আঁকলাম। সাপোজ দিস ইজ ওয়ান হেপাটিক লেমিনা, দিস ইজ অ্যানাদার হেপাটিক লেমিনা, দিস ইজ অ্যানাদার হেপাটিক লেমিনা। ঠিক আছে, তারপরে এখানে আমি আরেকটা হেপাটিক লেমিনা আঁকলাম, এখানে আরেকটা হেপাটিক লেমিনা আঁকলাম। সিমিলারলি অনেক অনেক রেডিয়েটিং ম্যানারে হেপাটিক লেমিনা এই জায়গাগুলোতে পাওয়া যাবে। দিস আর দ্য হেপাটিক লেমিনা। আর বলেছিলাম দুই হেপাটিক লেমিনার মাঝখানে থাকে হেপাটিক লেকুনা, এই জায়গাটার নাম হেপাটিক লেকুনা। এই হেপাটিক লেকুনাতে থাকে হেপাটিক সাইনুসয়েড, এই জায়গায় থাকে হেপাটিক সাইনুসয়েড, এটা হচ্ছে হেপাটিক সাইনুসয়েড। হেপাটিক লেকুনাতে কি থাকে? হেপাটিক সাইনুসয়েড থাকে। আর এই যে স্পেসটা, দ্য স্পেস বিটুইন হেপাটিক লেমিনা এন্ড হেপাটিক সাইনুসয়েড, তার নামই হচ্ছে স্পেস অফ ডিসি। এই স্পেস অফ ডিসিতেই থাকে হচ্ছে এক ধরনের সেল যার নাম ইটোসেল, ইটোসেল থাকে। এবার আমরা দেখব যে, এবার আমরা দেখব ওই ইন্টারলোবিউলার ব্রাঞ্চটার হিসাবটা। এই পোর্টাল ট্রায়েডের মাঝে এখানে থাকে, এখানে থাকে হচ্ছে হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেইনের ব্রাঞ্চ। সাপোজ দিস ইজ দ্য হেপাটিক আর্টারি, আর আমি ব্লু কালার দিয়ে একটা পোর্টাল ভেইনও এঁকে নিলাম। এই 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 ব্রাঞ্চগুলোকে বলা হয় ইন্টারলোবিউলার, ইন্টারলোবিউলার হেপাটিক ভেনিউল, পোর্টাল ভেনিউল, or interlobular hepatic arteriole. Interlobular branch of the hepatic artery, interlobular branch of the portal vein. ঠিক আছে, এবার আমরা দেখবো এরা ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ তৈরি করে, একটা ব্রাঞ্চ এদিকে যাবে, একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে, এরা হচ্ছে পোর্টাল ভেইনের ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ। সিমিলারলি হেপাটিক আর্টারিরও ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ হবে, এ হচ্ছে হেপাটিক আর্টারির ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ, এদিকে হেপাটিক আর্টারির ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ, এদিকে আমরা আরেকটা হেপাটিক আর্টারির ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ দিয়ে দিলাম। নাও ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ থেকে রাইজ করবে ইনলেট ব্রাঞ্চ, ইনলেট ব্রাঞ্চ, যেমন এই পোর্টাল ভেইন থেকে ইনলেট ভেনিউল রাইজ করবে, আবার হেপাটিক আর্টারিওল যে ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ সেখান থেকেও ইনলেট আর্টারিওল রাইজ করবে। তাইলে এই যে পোর্টাল ভেইনের ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ, সেখান থেকে একটা ইনলেট ভেনিউল গিয়ে ওপেন করলো সাইনোসয়েডে, আবার হেপাটিক আর্টারিওলের যে ইনলেট ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ সেটা থেকে একটা আর্টারিওল, ইনলেট আর্টারিওলও গিয়ে ওপেন করলো সাইনোসয়েডে। তাইলে সাইনোসয়েডের মাঝেই আর্টেরিয়াল ব্লাড আর ভিনাস ব্লাডের মিক্সচার হলো। তাইলে ব্লাড এখন চলে গেল সাইনোসয়েডে, সাইনোসয়েড থেকে ব্লাড চলে যাবে হেপাটিক সেন্ট্রাল ভেইনে, সেন্ট্রাল ভেইন গুলো একটা একটার সাথে মিট করে তৈরি করবে সাবলোবিউলার ভেইন, সাবলোবিউলার ভেইন থেকে আলটিমেটলি হবে হেপাটিক ভেইন,
hepatic vein get drain করবে inferior vena cava-তে। So this is the mode of venous drain blood supply of the liver। এবার আমি চলে আসলাম অলমোস্ট শেষ পর্যায়ে লিভারের ডেভেলপমেন্টের মাঝে। আমি খুবই শর্ট ডেভেলপমেন্ট বলবো, ইনফ্যাক্ট শুধু সোর্স অফ ডেভেলপমেন্ট বলবো। লিভার যেহেতু একটা গ্ল্যান্ড, সো প্যারেনকাইমা আছে, স্ট্রোমা আছে। লিভারের যে প্যারেনকাইমা, দ্যাট ইজ হেপাটোসাইট, হচ্ছে প্যারেনকাইমা অফ দি লিভার। দিস প্যারেনকাইমা ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দি ফোরগাট, ফোরগাটের এন্ডোডার্ম থেকে। ফোরগাট এন্ডোডার্ম থেকে একটা ডাইভার্টিকুলাম এরাইজ করে, তার নাম হেপাটিক বার্ড। এই হেপাটিক বার্ডের একটা পার্ট হচ্ছে পার্স হেপাটিকা। তো এই ডায়াগ্রাম তো আঁকতেই হচ্ছে আমাকে। মনে করি এটা হচ্ছে ফোরগাটের একটা পার্ট, ফোরগাট থেকে একটা ডাইভার্টিকুলাম এরাইজ করলো, যার নাম হেপাটিক ডাইভার্টিকুলাম। এরপরে আমরা দেখবো এই হেপাটিক ডাইভার্টিকুলামটা দুইটা ব্রাঞ্চ হচ্ছে, একটা হয়ে যাবে পার্স সিস্টিকা, এই নিচেরটা হচ্ছে পার্স সিস্টিকা, যেটা থেকে গল ব্লাডার ডেভেলপ করবে, গল ব্লাডার অ্যান্ড সিস্টিক ডাক ডেভেলপ করে, আর এই পার্টটার নাম হচ্ছে পার্স হেপাটিকা। তো লিভার ডেভেলপ করে ফ্রম দ্য পার্স হেপাটিকা অফ দ্য হেপাটিক বার্ড। হেপাটিক ডাইভার্টিকুলামের পার্স হেপাটিকা পোর্শন থেকে তৈরি হবে লিভারের প্যারেনকাইমা। সো আমরা প্যারেনকাইমা ডেভেলপমেন্ট হয়ে গেল। নাও লিভারের যে স্ট্রোমা, লিভারের স্ট্রোমা, এই স্ট্রোমা অফ দি লিভার মানে গ্লিসন্স ক্যাপসুল, দেন ইটোসেল, দেন লিভারের ভিতরে থাকা ম্যাক্রোফেজ যার নাম কুপার সেল। দিস আর দা স্ট্রোমা অফ দি লিভার। এই স্ট্রোমা অফ দি লিভার ডেভেলপ করে হচ্ছে ফ্রম দা সেপ্টাম ট্রান্সভার্সাম। লিভারের স্ট্রোমা ডেভেলপ করে ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম। অ্যান্ড ফাইনালি লিভারের মাঝে আরেকটা জিনিস হচ্ছে, তার নাম হচ্ছে সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। এরা কোথা থেকে ডেভেলপ করে? হেপাটিক সাইনোসয়েড ডেভেলপ করে by the breakdown of the vitelline and umbilical vein by the hepatic cords। তাইলে হেপাটিক সাইনোসয়েড ডেভেলপ করে ডিউ টু ব্রেকডাউন অফ দি ভিটেলাইন ভেইন এন্ড আম্বিলিকাল ভেইন বাই হেপাটিক কর্ড। এই হচ্ছে তিনটা বড় হেডলাইনে লিভারের ডেভেলপমেন্ট বলতে হয়। প্যারেনকাইমা হচ্ছে এন্ডোডার্মাল, এটা ডেভেলপ করে হেপাটিক ডাইভার্টিকুলাম থেকে। হেপাটিক ডাইভার্টিকুলামের আবার হচ্ছে প্যারেনকাইমাটা হচ্ছে এন্ডোডার্ম অফ দি ফোরগাট থেকে আসে, সেখান থেকে একটা ডাইভার্টিকুলাম এরাইজ করে হেপাটিক বার্ড বা হেপাটিক ডাইভার্টিকুলাম। সেই ডাইভার্টিকুলামের আবার পার্স হেপাটিকা অংশ থেকে প্যারেনকাইমা ডেভেলপ করে। স্ট্রোমা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, আর সাইনোসয়েড ডেভেলপ করে ডিউ টু ব্রেকডাউন অফ দি ভিটেলাইন এন্ড আম্বিলিকাল ভেইন। এই দিয়ে লিভার ডেভেলপমেন্ট হয়। আমার এইবার একটা ছোট্ট প্রশ্ন করব, এটা সবার কাছে আমার প্রশ্ন থাকবে, ঠিক আছে? আমি যারা এই ভিডিওগুলো দেখবে তারা, আমি এক্সপেক্ট করব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। সেটা হচ্ছে 1 নাম্বার, পিট সেল। একটা সেল আছে লিভারে, পিট সেল। এই সেলটা কি জিনিস? আমি লিখে দিচ্ছি, PIT, পিট সেল। এই পিট সেল জিনিসটা কি, এটা আমি খুঁজে বের করতে বলবো। আর 2 নাম্বার, হেপাটিক ম্যাক্রোফেজ, লিভারে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম কুপার সেল। এই কুপার সেলটা লিভারে কোন জায়গায় থাকে? হোয়াট ইজ দ্য লোকেশন অফ দি কুপার সেল? হাউএভার আমি একটা জিনিস শুধু বলে যাচ্ছি, কুপার সেল যেহেতু ম্যাক্রোফেজ, তার কাজ হচ্ছে ফেগোসাইটোসিস করা। আর 2 নাম্বার কাজ হবে, সে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো পিট সেলের আমি পিট সেলটা কোথায় থাকে জানতে চাচ্ছি, পিট সেল জিনিসটা কি সেটা জানতে চাচ্ছি, আর কুপার সেলটা কোন জায়গায় থাকে। এই দুটো প্রশ্ন সবার জন্য থাকলো, সবাই খুঁজে বের করবে। না যদি পাও আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দিব, ঠিক আছে? সো এই দিয়ে হচ্ছে আমাদের দ্য চ্যাপ্টার লিভার। অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক জটিলও একটা চ্যাপ্টার বলা যেতে পারে। সো আমি অনেক চেষ্টা করেছি ইজিলি জিনিসটা বোঝানোর জন্য। জানি না কতটুকু সফল হলাম। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো, এবং এই বেল আইকনটা ক্লিক করলেই সাবস্ক্রিপশন হয়ে যায়। সাবস্ক্রিপশন করতে রিমেম্বার কোনো ফাইনান্সিয়াল কোনো খরচ নাই, শুধু বেল আইকন ক্লিক করলেই সাবস্ক্রিপশন হয়। এর বাইরে শেয়ার, লাইক এবং কমেন্ট দিতে যেন কারো কোনো ভুল না হয়।
Thank you for watching me, and thank you for watching my video with patience. Goodbye. Take care.